আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের ফিজিক্স লাইভ ক্লাসে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর নিয়ে। তো আজকে আমাদের ভেক্টরের তৃতীয় লাইভ ক্লাস। তো এর আগে আমরা আসলে ভেক্টরের 2টা লাইভ ক্লাস করেছিলাম, তো সেটারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের তৃতীয় লাইভ ক্লাস। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার লাইভ ক্লাসে ঠিক মতন দেখতে পাচ্ছ কি না, আমার ভয়েস ঠিক মতন শুনতে পারছো কি না, এবং তোমরা হচ্ছে একটু সব কিছু জানাও। এবং তোমরা আমার এই লাইভটা করার আগে তোমরা খাতা কলম নিয়ে বসবা, অবশ্যই খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করবা, ক্লাস নোটটা করবা, ওকে। এবং আজকের ক্লাসটা হচ্ছে আগে আমি যেই 2টা লাইভ ক্লাস নিয়েছিলাম ভেক্টরের, ওইটার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের থার্ড লাইভ ক্লাস। তো যারা আগের 2টা লাইভ ক্লাস করোনি অবশ্যই ওই 2টা লাইভ ক্লাস দেখে দেন আজকের ক্লাস করবা। বাট তোমার যদি ভেক্টর সম্পর্কে আগেই মোটামুটি জ্ঞান থাকে তাহলে আজকের ক্লাসটা করলেও তুমি বুঝবা, যদি তুমি আগের ক্লাস না করে থাকো সমস্যা হবে না। বাট তোমার যদি ভেক্টর সম্পর্কে একেবারেই অতটা ভালো আইডিয়া না থাকে তাহলে তোমার আগের 2টা ক্লাসে আমি বেসিক ডেভেলপ করার জন্য খুবই একদম রুট লেভেল থেকে পড়াইছি। তো আজকে আমাদের থার্ড লাইভ ক্লাস, ওকে। তো তোমরা সবাই চলে আসো, আমি একটু ওয়েট করি তোমাদের জন্য। তো আমাদের সাথে শুভ আহমেদ যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে হচ্ছে আকিব, ওকে। তারপর হচ্ছে আকিব, তাসনিম, মতিউর রহমান, আখি, সজ্জাদ, শ্রাবণ, শুভ, নুসরাত জাহান, মাহাদি। আচ্ছা মাহাদি, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, একজন বলতেছিল যে ইফতিকার রুবাই যে ক্লাস তো 7:30 ছিল। তো আমি মেনলি আমাদের আসলে 10 মিনিট স্কুলে 7:30 স্লটে মেবি একটা স্লট ফাঁকা, মানে স্লটে ক্লাস নেওয়া হয়। বাট অ্যাকচুয়ালি আমার ক্লাসটা একটু লিখে নাও খাতায়, আমার ক্লাসটা সবসময় রবি এবং মঙ্গলবার 8টায় হবে, লিখে নিও। আমার ক্লাসটা সবসময় রবি এবং মঙ্গলবার সবসময় হচ্ছে রাত 8টায় হবে আমার ক্লাসটা, ঠিক আছে, রাত 8টায়। কারণ আমার আসলে অ্যাকচুয়ালি আমি আমার অফলাইনে পড়ানো থাকে, আমার এলাকায় অফলাইনে পড়ানো থাকে, সে অফলাইনে মোটামুটি 7:40 আমার অফলাইনের ক্লাস শেষ হয়। দেন আস্তে আস্তে ওখান থেকে বাসায় আস্তে আস্তে তো আটটা অলমোস্ট বেজেই যায়, মানে অলমোস্ট হচ্ছে 8টা বেজেই যায়। তো আমরা 7:50 মোটামুটি বাসায় এসেই দেন 10 মিনিটের মতো রেডি হয়ে আমি ক্লাসে নেওয়া শুরু করি। তো মেনলি আমাদের 7:30 স্লটে ক্লাস দেওয়া থাকলেও আমার ক্লাস সবসময় হবে হচ্ছে রবি এবং মঙ্গলবার 8টায়, একটু লিখে নাও, হ্যাঁ, রবি এবং মঙ্গলবার 8টায়। কারণ আমি 7:30 আমি ফ্রি নাই, কারণ আমার 7:30 অফলাইনে ক্লাস থাকে। তো লিখে নাও, একটু অনেকে কনফিউজ ফিল করো। তো আমার ক্লাস সবসময় 8টায় হবে, তো লিখে নাও, ওকে। আচ্ছা, তো একটু লিখে নাও। তো আবুল হাশেম যুক্ত আমাদের সাথে, হ্যাঁ আমি আল্লাহর মতো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? জানাই দাও একটু, ওকে। ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, আজকের ক্লাসটা। তো অলমোস্ট সবাই চলে আসছো, আশা করি সবাই চলে আসছো। তো ক্লাসটা আমরা শুরু করি। দেখো, তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ভেক্টর নিয়ে কথাবার্তা বলছিলাম। লাস্ট ক্লাসে আমরা সাইন সূত্র নিয়ে কথাবার্তা বলছিলাম, মনে আছে? সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। তো একটু মনে করে দিই, লাস্ট ক্লাসে একটু মনে করে দিই। তো ত্রিভুজের সাইন রুলটা কি ছিল? সাইন রুল দিয়ে কিন্তু আমরা ম্যাথ মনে হয় করিনি না, সাইন রুল দিয়ে। ত্রিভুজের সাইন রুলটা কি ছিল? সাইন রুল ছিল হচ্ছে আমাদের একটা ত্রিভুজ থাকবে, মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের ত্রিভুজ, ওকে, যে কোনো ত্রিভুজ। আচ্ছা, তো ত্রিভুজের সাইন রুলটা কি ছিল? মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ছিল এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে মনে করো আমাদের বি অ্যাঙ্গেল, এই যে বি অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছে আমাদের সি অ্যাঙ্গেল, বুঝছো? আচ্ছা, তো এ অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা, এই বিপরীত বাহুকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি। বি অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা সেটাকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করি। আর সি অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা, সি অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে আমরা স্মল সি দিয়ে প্রকাশ করি। তো স্মল এ হচ্ছে আমার এই বিসি বাহুটা, মানে যেই বাহুটা, স্মল বি হচ্ছে আমার যে এসি বাহুটা, আর স্মল সি হচ্ছে আমার এবি বাহুটা, ওকে। আচ্ছা, তো ত্রিভুজের সাইন রুলটা কি বলে, সাইন লটা কি বলে আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে, একটু আবার রিভিউ করি। সাইন ল ছিল হচ্ছে বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত। তো বাহু, মনে করুন আমরা এ বাহু নিয়ে কাজ করব। তো এ বাহুর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এ বাহুর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ। তো আমরা বাহু লিখবো বাহু ডিভাইড বাই তার বিপরীত অ্যাঙ্গেলের সাইন অনুপাত। তাহলে বাহু ডিভাইড বাই তার বিপরীত অ্যাঙ্গেলের সাইন অনুপাত মানে এ ডিভাইড বাই সাইন অফ ক্যাপিটাল এ, এখানে এ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কি ছিল বলো তো? ইজ ইকুয়াল টু, যখন আমরা বি বাহু নিয়ে কাজ করব, বি বাহু, তাহলে এই বি বাহুর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? বি বাহুর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বি। তাহলে দেখো, বাহু হচ্ছে আমার স্মল বি, বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অ্যাঙ্গেল। তাহলে বাহুর বিপরীত কোণ কোনটা? এ।
তাহলে এই বাহুটার যে এই বাহুর বিপরীত অ্যাঙ্গেল এ, তাহলে এর সাইন অনুপাত মানে হচ্ছে সাইন বি। ওকে, সাইন বি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, যখন আমরা সি বাহু নিয়ে কাজ করব, এই যে বাহু লিখলাম, বাহু ডিভাইড বাই তার বিপরীত অ্যাঙ্গেলের সাইন অনুপাত। তার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে কোনটা? সি বাহুর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপিটাল সি, তাহলে এই যে সাইন সি হবে হচ্ছে আমার এইটা। এইটা হচ্ছে আমাদের সাইন ল। তো আমরা সাইন লয়ের একটা ম্যাথ প্রবলেম করাই দিব, এইখানে আমি লিখলাম। তো আমরা সাইন লয়ের একটা ম্যাথ প্রবলেম করবো, তো লেখো কোশ্চেন। তো সাইন লয়ের একটা ম্যাথ প্রবলেম আমরা করবো, দেখে নাও কোশ্চেন। আর সাইন লটা আমাদের হেল্প করবে সামনে, যেগুলো আমরা পড়ছিলাম এক্স্যাক্টলি, এগুলো আমরা পড়ছিলাম। আচ্ছা সুলতানা, ওকে, এগুলো আমরা জানি, ইজি। তো এবার খেয়াল করবা, মনে করো আমাদের দুজন বালক, তো এ বিন্দুতে ধরো একজন বালক আছে, এ বিন্দুতে একজন বালক, সে হচ্ছে 30 ডিগ্রি কোণে 15 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছিল। আর মনে করো বি বিন্দুতে হচ্ছে অন্য একজন বালক 12 মিটার পার সেকেন্ড বেগে থিটা ডিগ্রি কোণে এই বরাবর যাচ্ছিল। বোঝা গেল? খুবই সহজ ব্যাপার। আচ্ছা, তো আমাদের বলছে যে যদি দুইজন একটা পয়েন্টে মিলিত হয়, তবে এই থিটার অ্যাঙ্গেলটা কত হবে? তো প্রথম কোশ্চেন হচ্ছে, যদি দুজন মিলিত হয়, দুইজন কোনো বিন্দুতে মিলিত হলে আমার এই থিটার ভ্যালুটা কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হোয়াট হবে? দুইজন কোনো পয়েন্টে মিললে আমার থিটার ভ্যালু কত হবে? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে কত সময় পর তারা মিলিত হবে। দেখো, কত সময় পর, কত টাইম পর বা কত সময় পর তারা মিলিত হবে। তো কত সময় পর তারা মিলিত হবে, তো এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন, মিলিত হবে। তো এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন, ঠিক আছে? দুইজন কোনো বিন্দুতে মিলিত হলে থিটার মানটা কত হবে? যে থিটার মান দেওয়া নাই, কত হবে? আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কত সময় পর তারা মিলিত হবে, মানে দুইজন যখন মিলিত হবে কত সময় পর তারা মিলিত হবে। তো আমরা ম্যাথটা সলভ করি ম্যাথটা। তো খেয়াল করবা, মনে করো এ বিন্দু থেকে একজন বালক 15 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে এই বরাবর গেল। তো ধরো এই বরাবর গেল, মোটামুটি এই বরাবর গেল, রাইট? মোটামুটি এই বরাবর গেল, আচ্ছা এই বরাবর গেল। আর বি বিন্দু থেকে অন্য একজন বালক 12 মিটার পার সেকেন্ড বেগে থিটা ডিগ্রি কোণে এই বরাবর গেল। তো থিটা ডিগ্রি করে মনে করো এই বরাবর গেল। তো দুইজনে কিন্তু একটা পয়েন্টে মিলতে হবে, খেয়াল করবা, দুইজনে কিন্তু একটা পয়েন্টে মিলতে হবে। খেয়াল করতেছো? মনে করো ধরলাম যে এই পয়েন্টে তারা দুইজনে মিলতে হবে। তাহলে এ বিন্দু থেকে একজন বালক 15 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর গেল, আর বি বিন্দু থেকে অন্য একজন বালক 12 মিটার পার সেকেন্ড বেগে থিটা ডিগ্রি কোণে এই বরাবর গেল। তারা দুইজনে একটা পয়েন্টে মিলতে হলো, তো ধরলাম এই যে এই পয়েন্টে, সি পয়েন্টে তারা মিলিত হলো, তো সি পয়েন্টে মিলিত হলো। তাহলে বলছে যদি দুজন মিলিত হয় তবে থিটার মানটা কত? আমরা থিটার মানটা বের করব। আচ্ছা, তাহলে এখানে আমরা ত্রিভুজের সাইন ল অ্যাপ্লাই করে থিটার মানটা বের করতে পারবো। আমাদের এখানে দেওয়া আছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব আমার দেওয়া 200 মিটার। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব আমার দেওয়া হচ্ছে 200 মিটার। এই যে এ বিন্দু আর বি বিন্দুর দূরত্ব দেওয়া 200 মিটার। আচ্ছা, তাহলে আমরা বের করি। তো খেয়াল করবা, তাহলে আমরা এখানে ত্রিভুজের সাইন ল অ্যাপ্লাই করব, তাহলে থিটার ভ্যালু বের করতে পারবো। তো খেয়াল করবা, তাহলে এখানে খেয়াল করবা, এই বরাবর কাজ করে কত? 15 মিটার পার সেকেন্ড, আর এই বরাবর কাজ করে কত? 12 মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, তাহলে 15 নিলাম, 15 ডিভাইডেড বাই এই যে এটা নিলাম, এই সংখ্যাটা 15 ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত। তাহলে 15 ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন অ্যাঙ্গেল মানে কত? 15 বাই সাইন থিটা, ঠিক আছে? 15 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ভেক্টর, ধরলাম ভেক্টর 15, যে ভেক্টরের মান হচ্ছে 15, এই বরাবর কাজ করে। আচ্ছা, তাহলে এই যে 15, তাহলে 15 ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত সাইন থিটা, দেখছো? 15 ডিভাইড বাই মানে 15 বিপরীত অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে 15 বিপরীত অ্যাঙ্গেল থিটা, তাহলে 15 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এবার মনে করো 12 নিয়ে আমরা কাজ করব, 12, তাহলে 12 নিয়ে কাজ করব। তো 12 বিপরীত অ্যাঙ্গেল কত? 30। 12 বিপরীত অ্যাঙ্গেল কত বলো তো? 30। 12 বিপরীত অ্যাঙ্গেল, তাহলে 12 বিপরীত অ্যাঙ্গেল 30, তাহলে 12 বাই সাইন 30, তাহলে 12 বাই কত বলো তো? 12 বাই সাইন 30। দ্যাটস জাস্ট 2 লাইনের ম্যাথ। তাহলে এখান থেকে দেখবা, এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করতে পারবো। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আসবে হচ্ছে 15 সাইন 30 ইজ ইকুয়াল টু 12 সাইন থিটা, জাস্ট আর গুণ করলে আমরা পাবো, আর গুণ করলে। তাহলে এইখান থেকে হচ্ছে খেয়াল করে দেখবা, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 15 সাইন 30 ভাগ 12। 15 সাইন 30 ভাগ কত বলো তো? 12। তো আমাকে একটু কেউ কমেন্ট করে জানাই দাও এখান থেকে থিটার ভ্যালু কত আসবে। সাইন ইনভার্স, দেখো সাইনকে পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স লিখতে হয়। সাইন ইনভার্স 15 সাইন 30 ডিগ্রি, 15 সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে 12। তো আমাকে একটু থিটার ভ্যালু বের করে বলো কত আসে। থিটার ভ্যালু বের করে বলো কত আসে, বলো কত আসে।
এক্স্যাক্টলি। তাহলে আমরা হচ্ছে এখানে 15 মিটার পার সেকেন্ড বাহুর দৈর্ঘ্য, বাহু বরাবর আমরা ভেক্টর চিন্তা করছি, এই বাহু বরাবর 15 মিটার পার সেকেন্ড। তো মেনলি এই জায়গায় আমরা মিটার পার সেকেন্ড বসাইছি, এই জায়গায় আমরা আবার এখানেও আমরা মিটার পার সেকেন্ড বসাইছি, এভাবে বসানো যাবে, সমস্যা নেই। এভাবে সাইন অনুপাতে বা সাইনের ফর্মুলা আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি, সমস্যা হবে না। তো কত আসছে তাহলে এখানে হচ্ছে আমাদের, হ্যাঁ তো দেখে নাও 38.38 কত বলো তো, 38 দশমিক তোমার হচ্ছে 38.68, এক্স্যাক্টলি একদম ক্লিয়ার আসতেছে আদনান ফাহিম। হ্যাঁ তাহলে 68, তো 68 এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো কেউ চাইলে এমনও বলতে পারো, কেউ চাইলে এমনও বলতে পারো, এই যে একজন অনেকে কমেন্ট করতেছে ভাই 15টি হবে না, 15টি হবে না, 15টি হবে না, অনেকে বলতে পারো ভাই 15 এনে কেন 15টি লিখলেন না, এনে কেন 12টি লিখলেন না। আরে ভাই লেখা না লেখা তো সেম কথা, দেখো না ভাই একটু বুদ্ধি করে দেখো। এ থেকে সিতে যাচ্ছে, এ থেকে সিতে যাওয়া আমি ধরলাম যে টি সময় পর তারা মিলতে হবে, তাহলে দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে টি সময় সে এ থেকে বিতে যাচ্ছে, তাহলে টি সময় পর তারা মনে করো এই সি পয়েন্টে মিলতে হবে। তাহলে এই বরাবর দূরত্ব কত, 15টি না, তাহলে এই বরাবর দূরত্ব হচ্ছে 15টি। তো লেখো না 15টি, লেখো না 15টি, কে মানা করছে, লেখো না। আচ্ছা মনে করো 12 মিটার পার সেকেন্ড, টি সময় 12 মিটার পার সেকেন্ড বেগে বি থেকে সিতে পৌঁছে, লেখো না 12টি, লেখো না আলতো করে লেখো না 12টি, লেখছো 12টি, আলতো করে 12টি লেখছো, লেখো না। এখান থেকে দেখবা টি ক্যান্সেল, একই তো কথা। এই হচ্ছে কথা, এইটুকু আমরা বুঝলাম। এবার বলছে কত সময় পর তারা মিলিত হবে, টাইম বের করতে বলছে, কত সময় পর তারা মিলিত হবে, টাইম আমাদেরকে বের করতে বলছে, কত সময় পর তারা মিলিত হবে, কত সময় পর। আচ্ছা টাইম আমাদের বের করতে বলছে, টাইম, তাহলে আমরা টাইম এখান থেকে বের করতে পারবো, তো কিভাবে বের করবো খেয়াল করবা, টাইম এখান থেকে আমরা কিভাবে বের করবো টাইম। আচ্ছা তো এখানে অনেক রকম ভাবে করা যায়, তো এই যে আমি ধরলাম, এটা মুছে ফেললাম, তো আমি ধরলাম যে এই বাহুটার দৈর্ঘ্য এইটা 200 মিটার, এটা 200 মিটার, রাইট। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু বের করতে পারবো, এই অ্যাঙ্গেলটা, তো ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আমি ধরলাম আলফা অ্যাঙ্গেল বের করতে পারবো। এই থিটা তুমি জানো, এই যে 38.68, তাহলে আলফা তুমি বের করতে পারবো, আলফা বের করে ফেলো। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আলফা 30 আর থিটা যোগ করলে 180 পাওয়া উচিত। তাহলে আলফা লিখে নাও, আলফা প্লাস 30 প্লাস থিটা, আলফা প্লাস 30 প্লাস থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আলফা বের করবো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 মাইনাস থিটা কত, থিটা হচ্ছে 38.68। তো আমাকে একটু দ্রুত আলফাটা বের করে বলো কত আসবে, আলফার ভ্যালু বের করে বলো কত আসবে আলফা। আরেকবার কি বুঝাবো দেখে নাও, একবার আমি তো বললাম, তো দেখে নিবা, আরেকবার রেকর্ড দেখে নিবা, ঠিক আছে। তো খেয়াল করবা, এটাই কোনো লাভ নাই, টি লিখে কোনো লাভ নেই, এটা তো বললাম, টি লেখা না লেখা সেম কথা, ঠিক আছে, এই জন্য তো লিখলাম না। কত আসে আলফার ভ্যালু বলো, 111, তাহলে 111.32 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেললাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 111.32 ডিগ্রি, এই বের করে ফেললাম। এবার খেয়াল করবা এই বাহুটা, এবি বাহু কত, এবি বাহুর দৈর্ঘ্য কত, 200 মিটার। আমি ধরলাম এই যে বিসি বাহুর দৈর্ঘ্য, এই যে বিসি বাহুর দৈর্ঘ্য, বি থেকে সি বরাবর গেছে টি সময়, অন্য একজন ভালো, তো বিসি বাহুর দৈর্ঘ্যকে আমি এক্স ধরলাম, এক্স, এই বিসি বাহুর দৈর্ঘ্যকে আমি কি ধরলাম, ধরো এক্স ধরলাম, আমি এখন এক্স বের করতে চাই, এক্স, তাহলে আমি আবার সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি, তো খেয়াল করবে এই এক্স বের করতে চাই। দেখো যখন আমরা এক্স নিয়ে কাজ করব, এক্স এর বিপরীত অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। যখন আমরা এক্স নিয়ে কাজ করব, এক্স এর বিপরীত অ্যাঙ্গেল কত, এক্স এর বিপরীত অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো খেয়াল করবা এক্স এর বিপরীত অ্যাঙ্গেলের সাইন লিখবা ইজ ইকুয়াল টু, এক্স এর বিপরীত অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি লিখছি আমরা, এক্স বাই সাইন 30। আচ্ছা তারপরে 200 মিটার, এই যে 200 মিটারের বিপরীত অ্যাঙ্গেল কোনটা, কমন সেন্স কি বলে, 200 মিটারের বিপরীত অ্যাঙ্গেল কোনটা, 111.32, 200 মিটারের বিপরীত অ্যাঙ্গেল, তাহলে 200 ডিভাইড বাই সাইন কত বলো তো, সাইন 111.32 ডিগ্রি। তাহলে এখানেও আসলে এক্স মিটার, এখানেও 200 মিটার, তো মিটার ক্যান্সেল, একই কথা, সমস্যা নেই। এখানেও এক্স মিটার, এখানেও 200 মিটার, একই একক বসাইছি, সমস্যা নেই। এখান থেকে এক্স বের করবা, এখান থেকে এক্স এর মান কত আসবে একটু আমাকে বলবা দ্রুত, 200 ইন্টু সাইন 30। আমাকে দ্রুত কমেন্টে জানাই দেবা যে এক্স এর ভ্যালু কত আসবে, আমার সাথে করবা, হ্যাঁ কোঅপারেট করবা। সাইন 111.32, আমাকে বলবা যে এক্স এর মানটা কত আসে, দ্রুত বলবা এক্স এর মান, মানে এইটুকু দূরত্ব বি থেকে সি এর দূরত্ব, এক্স এর মান কত আসবে বলো, বোর্ড লেখা ব্লার না, বলো কত আসবে এক্স এর ভ্যালু,
আমাকে একটু এক্স এর ভ্যালু বের করে বলবা কত আসবে। সামথিং মিটার আসবে, সামথিং মিটার, কারণ এক্স মিটার ধরছি, আমি ধরলাম যে এক্স মিটার, এটা 200 মিটার, তাহলে সামথিং মিটার আসবে। তো তুমি এক্স জানো, দেখো বি থেকে সি এর দূরত্ব জানো, এক্স এর ভ্যালু তুমি জেনে গেছো, তাহলে টাইম বের করতে পারবে না। আমি ধরছি বি বিন্দু থেকে একজন বালক, বি বিন্দু থেকে একজন বালক হচ্ছে কত কত বেগে যাচ্ছিল বলো তো, কত বেগে যাচ্ছিল, কত বেগে, 12 মিটার পার সেকেন্ড বেগে। তো খেয়াল করবা 12 মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দু থেকে একজন বালক যাচ্ছিল বি থেকে সিতে। তো বি থেকে সিতে পৌঁছাতে টাইম লাগে টি, তাহলে আমরা জানি হচ্ছে এক্স ইকুয়াল টু ভিটি, তাহলে এক্স ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি বা এক্স ইকুয়াল টু ভিটি লেখা যায়, এক্স ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে টি বের করবা, তো সব তুমি জানো, এখান থেকে জাস্ট টি বের করবা, টি ইজ ইকুয়াল টু এক্স বাই কি বলো তো, এক্স বাই ভি, তাহলে সামথিং সেকেন্ড। এখান থেকে এক্স এর মান তুমি বসাবা 107, 107 দশমিক কত বলো তো 34, তাহলে 107.34। তো এইখান থেকে তুমি এক্স এর মান বসাবা, এক্স এর ভ্যালু 107.34, 107.34, এটা তুমি বসাবা এক্স এর ভ্যালু, এক্স বাই ভি, এক্স বাই ভি তো টি ইকুয়াল টু এক্স বাই ভি। আর ভি মানে কত বেগে যাচ্ছিল, ভি মানে কত বেগে যাচ্ছিল, ডি বিন্দু থেকে 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে এত ভাগ 12, তাহলে কত সেকেন্ড আসে দেখে নাও। এখান থেকে টি বের করতে পারবো যে বি থেকে সিতে পৌঁছাতে আমি ধরছি টি পরিমাণ টাইম লাগে, একই কথা এ থেকে সিতে পৌঁছানো টি পরিমাণ টাইম লাগে যদি তারা সি বিন্দুতে মিলিত হয়। তো যেহেতু তারা সি বিন্দুতে মিলিত হচ্ছে আমরা ধরেই নিছি, সেহেতু অবশ্যই টাইমটা বের করতে পারবো। এখান থেকে টাইম আসবে 8.98, 8.94 সেকেন্ড এক্স্যাক্টলি। বলো বুঝতে পারছি কিনা, দ্রুত বলো বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল, বলো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে 8.94 সেকেন্ড, তো লিখে নাও টি এর ভ্যালু হচ্ছে 8.94 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা এই ত্রিভুজের সাইন সূত্র আমরা বুঝতে পারছি কিনা, বলো বলো এই ম্যাটটা পুরোটা বুঝছি, বলো এই ম্যাটটা পুরোটা বুঝছি কিনা বলো। তো এখানে আমরা একবার সাইনের, অনেকে বলতে পারো ভাই একবার 15-12 নিয়ে কাজ করলেন, এখানে কেন এক্স, কমন সেন্স ভাই, দেখো কমন সেন্স। এখানে 15 মিটার পার সেকেন্ড ইউজ করছি, তাহলে এখানে মিটার পার সেকেন্ড ইউজ করা মানে এই জায়গায় অবশ্যই মিটার পার সেকেন্ড ইউজ করা, অবশ্যই, তাহলে সাইনের সূত্রের কোনো ইয়া হবে না, কোনো মানে কোনো কাজ হবে না। তাহলে এই দেখো এখানে মিটার পার সেকেন্ড ইউজ করলে এখানে অবশ্যই মিটার পার সেকেন্ড। তারপরে খেয়াল করবে এই জায়গায় এক্স মিটার ইউজ করছি, এখানে অবশ্যই 200 মিটার ইউজ করছি, বাদ বাকিগুলো সেম, ঠিক আছে। তাহলে এখানে একবার সাইনের ফর্মুলা, এখানে একবার সাইনের ফর্মুলা, তো দুইবার সাইনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। অনেক ইজি ম্যাথ, এক্স্যাক্টলি অনেক ইজি ম্যাথ, এক্স্যাক্টলি অনেক ইজি ম্যাথ। তো এটা বুঝলাম আমরা। তো আমরা এখান থেকে আটু আগাই, এখান থেকে আমরা আটু আগাই। তো আমরা লব্ধি নিয়ে কথাবার্তা বলছিলাম, লব্ধি নিয়ে। তো আমরা কিন্তু লব্ধি নিয়ে বেশ কথাবার্তা বলছি, লব্ধি নিয়ে, ভেক্টরের লব্ধি নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম না। তো এখন আমরা ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, লব্ধি নিয়ে আর একটু আগাবো, লব্ধি। তো খেয়াল করবা, একটু মন দিয়ে খেয়াল করবা, মন দিয়ে। তো আমরা দেখছিলাম যে আমাদের কাছে এ একটা ভেক্টর ছিল, দ্রুত খেয়াল করবা, এগুলো আমরা দেখছি। এ একটা ভেক্টর ছিল পি ভেক্টর, যার মান হচ্ছে পি। এ একটা ভেক্টর ছিল মনে করো কিউ ভেক্টর, যার মান হচ্ছে কিউ। তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আমাদের আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা কি ধরছিলাম, আলফা ধরছিলাম, আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, দেন আমরা কি বলছিলাম, দেন আমরা বলছিলাম যে পি এবং কিউ এর লব্ধি কাজ করবে কোণ বরাবর। এদের দ্বারা মনে মনে একটা সামান্তরিক আঁকবা, এই যে মনে মনে সামান্তরিক আঁকছো, এই মনে মনে সামান্তরিকের এই বিন্দু থেকে যদি আমরা একটা কর্ণ আঁকি, এই যে কর্ণ আঁকলাম, এই কর্ণ বরাবর কি কাজ করবে, এই কর্ণ বরাবর কাজ করবে আমার লব্ধিটা। এই লব্ধি আমি ধরলাম হচ্ছে আর, এই আর হচ্ছে আমার লব্ধি, তাহলে পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আমার আর। দেন আমরা বলছিলাম যদি আমি পি এর মান জানি, যদি আমি পি এর মান জানি, পি এর মান যদি জানা থাকে, কিউ এর মান যদি জানা থাকে, কিউ এর মান যদি আমি জানি, মানে পি এর মানও জানি, কিউ এর মানও জানি, মানে সবই জানি, আলফা মনে করে জানি, তাহলে আমরা আর বের করতে পারি। আর ইজ ইকুয়াল টু বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, টুয়াইস পি কিউ কজ আলফা। আচ্ছা, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা লব্ধি বের করতে পারি, লব্ধির মান, আর এর মান বের করতে পারি। তাহলে আমরা লব্ধির মান বের করতে পারি। তো লব্ধির মান বের করতে পারার জন্য খেয়াল করো, লব্ধির মান বের করতে পারার জন্য আমার পি এর মান জানা লাগবে। তাহলে আমি পি এর মান জানি, কিউ এর মান জানি, আলফার মান জানি, তবে আমরা লব্ধির মান বের করতে পারবো। এখন আমরা উল্টা কাজটা করব, উল্টা কাজটা হচ্ছে এখন আমরা এই লব্ধি বা আর এর মান জানি, বাট আমরা দেখবো যে পি এবং কিউ এর মানগুলো কেমনে বের করে। আবার বলি, এখন আমরা আর এর মান জানি, মানে এখন যেটা এখন পড়বো আমরা আর এর মান জানি, পি এবং কিউ এর মানটা আমরা এখন বের করার চেষ্টা করব। এতদিন আমরা পড়ছিলাম বা এতদিন আমরা আসলে পড়তেছিলাম যে পি এবং কিউ এর মান জানি, আর এর মান বের করা দরকার ছিল। এই যে পি এবং কিউ এর মান জানে, আর এর মান বের করা যায়। এখন আমরা আর এর মান জানি বা লব্ধি জানি, পি এবং কিউ এর মানগুলো আমরা এখন বের করার চেষ্টা করব। আচ্ছা, আর কে বলা হয় লব্ধি, আর এই পি এবং কিউ কে আদর করে ডাকা হয় হচ্ছে উপাংশ। এই পি এবং কিউ কে বলা হয় হচ্ছে উপাংশ। তার মানে এতদিন আমরা উপাংশগুলোর মান জানতাম, পি এবং কিউ এর মান জানতাম, আর এর মান বের করতাম, নির্ণয় করতাম। এখন আমরা আর এর মান জানবো, পি এবং কিউ এর মান
বের করব। পি এবং কিউকে বলা হয় উপাংশ। এখন আমরা পি এবং কিউ এর মান বের করব। নদী নৌকা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। নদী নৌকা আমরা নেক্সট ক্লাসে শুরু করব, থার্ড ক্লাসে। ভেক্টরের থার্ড ক্লাসে নদী নৌকা পড়াতে হয়। কারণ নদী নৌকা পড়ানোর জন্য যে বেসিক জ্ঞান দরকার হয় এগুলো এখন আমাদের এখনই পড়তে হবে। তো খেয়াল করবা, তো আমরা এখন লেখো যে আমরা এখন পি এবং কিউ এর মান বের করবো। আর জানি বা লব্ধি জানি, আর এর মান মনে করো জানি, তো বের করবো হচ্ছে আমরা উপাংশগুলোর মান বের করব। উপাংশ দুটির মান বের করব, উপাংশ দুটি। তো উপাংশ দুটির মান বের করার ফর্মুলা দেখব। উপাংশ দুটির মান বের করব বা নির্ণয় করব। আর জানি, লব্ধি জানি, মনে করো এখন আমরা লব্ধি জানি। তো খেয়াল করবা, তো এই হচ্ছে একটা মনে করো ভেক্টর। ধরো এই বরাবর একটা ভেক্টর কাজ করে পি ভেক্টর, যার ভ্যালু হচ্ছে পি। আর এই বরাবর মনে করো আরেকটা ভেক্টর কাজ করে কিউ ভেক্টর, যার ভ্যালু হচ্ছে কিউ। তো পি এবং কিউয়ের লব্ধি কেমনে বের করবো? লব্ধি বের করবো হচ্ছে এদের দিয়ে মনে মনে একটা সামান্তরিক আঁকবো। এই যে মনে মনে সামান্তরিক আঁকা হয়ে গেল, এই মনে মনে সামান্তরিকের এই বিন্দু থেকে একটা কর্ণ আঁকবো। এই কর্ণ বরাবর কি কাজ করে? এই কর্ণ বরাবর কাজ করে হচ্ছে আমার লব্ধি কাজ করে। আর লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এই দেখো কর্ণ বরাবর কাজ করে হচ্ছে আমাদের লব্ধিটা। এইটুকু আমরা বুঝলাম। উপাংশ ওই যে বললাম পি এবং কিউকে বলা হয় উপাংশ। আর কে বলা হয়? আর কে আদর করে লব্ধি রাখতাম। তো পি এবং কিউকে আদর করে বলা হয় উপাংশ। মনে করো এই যে এরকম, যে মনে করো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর আর সি ভেক্টর আর ডি ভেক্টর সবগুলোর যোগ করতেছো। সবগুলোর যোগ করলে কি পাবো? মনে করো লব্ধি ভেক্টর আর পেলাম। আর এই যে এ বি সি ডি যাদেরকে যোগ করতেছি আদর করে ভালোবেসে এদেরকে বলা হয় উপাংশ। ভালোবেসে এদেরকে উপাংশ ডাকা হয়। আবেগে এদেরকে উপাংশ ডাকা হয়, আবেগে। আর আবেগে একে কি ডাকা হয়? লব্ধি বলে ডাকা হয়, আবেগে। ঠিক আছে, মনে রাখবা। এই আর কি কথা। এবার দেখবা, এবার অভিক্ষেপ পরে পড়াবো, অভিক্ষেপ এখন আসি নাই। দেখো না আগে ভাই, শেষ করি যেটা পড়াচ্ছে সেটা দেখো আগে। আচ্ছা, তাহলে এবার দেখবা, এবার সেটা হচ্ছে যে আমরা এই হচ্ছে লব্ধি। তো লব্ধির সাথে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা ধরলাম, এই থিওরি পড়ার সময় এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আলফা। তাহলে লব্ধির সাথে পি এর অ্যাঙ্গেলকে আমরা ধরলাম আলফা। আর লব্ধির সাথে, লব্ধি হচ্ছে আর, লব্ধির সাথে কিউ এর যে অ্যাঙ্গেলটা, তো আমরা ধরলাম লব্ধির সাথে কিউ এর অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে বিটা। তাহলে আলফা এই ক্ষেত্রে, এই কেসে মানে এখন যেটা পড়বো সেখানে আলফা হচ্ছে আর পি এর মধ্যবর্তী কোণ, আর বিটা হচ্ছে কিউ আর মানে কিউ আর এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা বিটা হলে এই অ্যাঙ্গেলটাও বিটা হবে, কমন সেন্স বলে। দেখো এই অ্যাঙ্গেলটা বিটা হলে একান্তর কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটাও কিন্তু বিটা হবে। তাহলে খেয়াল করবা, এটা আলফা, এই যে এটা আলফা, এটা বিটা, রাইট? তাহলে এবার আমি যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ত্রিভুজ এ, ধরো বি আর সি, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার কথা যদি তুমি চিন্তা করো, যে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, এটা কি একটা ত্রিভুজ না? ত্রিভুজ। আচ্ছা, তো আমার একটু বলবা, তোমরা কমেন্টে জানাবা তোমরা, যে এইটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে বাদ এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? আমাকে বলবো তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাঙ্গেল, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে আলফা বিটা আর এক্স কে যোগ করলে কি পাবো? 180 ডিগ্রি পাবো। তাহলে আলফা প্লাস বিটা প্লাস এক্স ইকুয়াল টু কত বলো তো? 180 ডিগ্রি। আমরা এক্স এর মান বের করতে চাই, তো খেয়াল করবা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? 180 মাইনাস আলফা মাইনাস বিটা। তারপর একটু খেয়াল করবা, এক্স ইকুয়াল টু কি পাবো আমরা? 180 মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন দিলে খেয়াল করবা আলফা প্লাস বিটা পাবা। খুবই সহজ ব্যাপার। এক্স এর একটা অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই যে এক্স এর অ্যাঙ্গেল আসলে, এই অ্যাঙ্গেলটা আসলে কি বলতো? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, ব্র্যাকেট দিয়ে আলফা প্লাস বিটা দিবা। তাহলে এই অ্যাঙ্গেলটা জেনে গেলাম। তো আমরা একটু এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, এটা আলাদা করে রাখি, এই ত্রিভুজটা একটু আলাদা করে রাখি। তো এইরকম একটা ত্রিভুজ, খেয়াল করবে, এটা আলাদা করে রাখলাম। এইরকম একটা ত্রিভুজ, খুব মন দিয়ে দেখবা। এই ত্রিভুজটা, এই শেড করা ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা আলফা, এই শেড করা ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 মাইনাস আলফা প্লাস কি বলতো? আলফা প্লাস বিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা, খেয়াল করবা, এই কোণার অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা। মন দিয়ে দেখবা বিটা। তাহলে এবার দেখছো, এইটুকু তো দেখছো, এইটুকু। আচ্ছা, আমাকে বলবা, এইটুকু কিউ হলে এইটুকু আমার কিউ হবে না? এইটুকু বাহুর দৈর্ঘ্য কিউ হবে না? কারণ সমান্তরাল বাহুগুলার মান তো সমান হয়, সমান্তরাল বাহুগুলা। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কিউ হলে এইটুকু কিন্তু কিউই হবে, কারণ সমান্তরাল বাহু। এটা কিউ হলে, খেয়াল করবে, যে এটা কিউ হলে এটা কিউ হবে, সমান্তরাল বাহু। তাহলে এই যে এই বাহুটা হচ্ছে আমার কিউ বাহু, রাইট? ভালো কথা। আর নিচের এই বাহুটা হচ্ছে পি বাহু, ওই যে এসি, যে এটি এসি ছোট হয়ে গেছে যদিও, এই নিচের এই বাহুটা হচ্ছে পি বাহু, নিচের বাহুটা আঁকলাম, নিচের বাহুটা। আর এই বাহুটা হচ্ছে আমার আর বাহু, যে এই বাহুটা হচ্ছে আমার আর বাহু, এই যে আর লিখলাম আমরা আর। এখানে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এখানে আমার সাইন সূত্র লাগবে, এখানে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো, সাইন। আচ্ছা, তাহলে অ্যাপ্লাই করার চেষ্টা করি।
তো যখন আমরা পি নিয়ে কাজ করব, পি নিয়ে, পি ডিভাইড বাই কি লিখবো কমেন্টে জানো? পি, পি বাহুর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? দেখো তো পি বাহু, যখন আমরা পি বাহু নিয়ে কাজ করব, নিচেরটা পি বাহু, তো পি বাহুর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? বিটা। পি বাহুর বিপরীত অ্যাঙ্গেল, পি বাহুর বিপরীত অ্যাঙ্গেল বিটা, তাহলে পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু পি নিয়ে কাজ করা শেষ। যখন আমরা পি নিয়ে কাজ করা শেষ, পি নিয়ে কাজ করা শেষ, এবার আমরা যখন আমরা কিউ নিয়ে কাজ করব, কিউ, তাহলে ইজ ইকুয়াল টু কিউ নিয়ে যখন কাজ করবা, কিউ খেয়াল করবা, কিউ নিয়ে যখন তুমি কাজ করবা, এই যে কিউ নিয়ে কাজ করবা, কিউ ডিভাইড বাই, তো যখন তুমি কিউ নিয়ে কাজ করবা, কিউ এর এই যে কিউ এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? আলফা না? মানে কিউ এর বিপরীত অ্যাঙ্গেল তো বুঝছো না? তাহলে কিউ এর বিপরীত অ্যাঙ্গেল কত? আলফা না? আলফা। তাহলে কিউ ডিভাইড বাই কি হবে বলো তো? কিউ ডিভাইড বাই সাইন আলফা হবে, কিউ ডিভাইড বাই সাইন আলফা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা পি নিয়ে কাজ করা শেষ, এই যে পি এর বিপরীত অ্যাঙ্গেল বিটা, তাই পি বাই সাইন বিটা, রাইট? কিউ এর বিপরীত অ্যাঙ্গেল আলফা, তাই কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু, সবগুলো ইজ ইকুয়াল টু আর, আর এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো আর নিয়ে যখন কাজ করব, ডিভাইড বাই সাইন 180, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা বুঝলাম। এবার আমরা এই অনুপাত, এই যে এই অনুপাত আর এই অনুপাত নিয়ে একটু কথা বলবো, এই দুই অনুপাত নিয়ে একটু কথা বলবো, এই দুই অনুপাত। তাহলে এই দুই অনুপাত সমান করে পাবো হচ্ছে পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু এখানে আর ডিভাইড বাই, আমরা সবাই জানি সাইন 180 মাইনাস থিটা, 910 পড়ছিলাম, সাইন 180 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। 180 মাইনাস অ্যাঙ্গেল মানে কি বলতো? সাইন অ্যাঙ্গেল। কোঅর্ডিনেট ভাঙালে পাবা। তো সাইন 180 মাইনাস অ্যাঙ্গেল মানে কি? সাইন অ্যাঙ্গেল। তাহলে এখানে খেয়াল করবা, সাইন এই যে 180 মাইনাস এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, তাহলে সাইন 180 মাইনাস অ্যাঙ্গেল মানে কি? সাইন এই অ্যাঙ্গেলটা, এই ডিব্বাটাই, এটাকে ঠিক থিটা ধরো, থিটা। তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। এই জায়গায় আমরা সাইন থিটা লিখবো, যে সাইন এই অ্যাঙ্গেলটা লিখবো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা। তো খেয়াল করবা, এখান থেকে আমরা পি এর মান এই যে বের করতে পারবো, পি ইকুয়াল টু খেয়াল করবা সাইন বিটা ইন্টু আর, বা আর সাইন বিটা। খেয়াল করবা, পক্ষান্তর করলে আমরা আর সাইন বিটা পাবো, আর সাইন বিটা, আর নিচে পাবো হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, নিচে পাবো সাইন আলফা প্লাস বিটা। এই দেখো আমরা পি এর মান বের করতে পারবো এখান থেকে, পি এর মান দেখো, এই যে পি উপাংশ দুটার মান আমরা বের করতে চাই, পি এর মান বের করতে চাই, আবার কিউ এর মান বের করতে চাই। তো এই ফর্মুলা থেকে আমরা পি এর মান বের করতে পারবো, যদি আমরা আলফা বিটা আর লব্ধির মান দেওয়া থাকে কোশ্চেনে, পি এর মান বের করতে পারবো। তারপরে খেয়াল করবা, তারপরে হচ্ছে এই যে এই দুইটা অনুপাত নিয়ে কাজ করবা, এই অনুপাত আর এই অনুপাত, এই দুই অনুপাতকে তুমি ইকুয়াল করবা, এই দুই অনুপাত, এই অনুপাত আর এই অনুপাতকে ইকুয়াল করবা। তাহলে ইকুয়াল করো, তাহলে ইকুয়াল করলে পাবো হচ্ছে কিউ বাই সাইন আলফা, কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু এটা আর এটা সমান করবা, আর ডিভাইড বাই নিচে কিন্তু সাইন 180 মাইনাস অ্যাঙ্গেল, 180 মাইনাস অ্যাঙ্গেল মানে সাইন এই অ্যাঙ্গেলটা, সাইন এই অ্যাঙ্গেলটাই আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে দেখবা কষ্ট করে আমরা কিউ এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তো লিখে নাও, এগুলা বক্স করো। প্রমাণটা না মনে রাখলেও চলবে, প্রমাণটা জাস্ট দেখানোর জন্য দেখালাম, এটা মনে রাখবা। দেখো এই দুটো বক্স মনে রাখবা, এই বক্স আর এই বক্স মনে রাখবা। বলো বুঝতে পারছি কিনা? এই বক্স মনে রাখার টেকনিক আমি দেখাই দিব, এই বক্স মনে রাখার টেকনিক দেখাই দিব। বলো বুঝতে পারছি কিনা? ওকে, এখান থেকে আমরা পি এর মান ইজিলি বের করতে পারছি। তো যাই হোক, এটা আমরা এখন শর্ট প্রসেস দেখাবো। শর্ট প্রসেস কি মনে রাখবা, কেমনে মনে রাখবা, এটা আমরা শর্ট প্রসেস। প্রমাণ মনে না রাখলেও চলবে, প্রমাণ বলা উচিত না আমার এখানে ক্লাসে, তারপরে বললাম প্রমাণ মনে না রাখলেও চলবে, জাস্ট এই দুটার কথা মনে রাখবা, এই দুটো লাইন মনে রাখবা, পি আর কিউ বের করার সিস্টেম। তো একটু দেখাই, ব্যাপারটা দেখাই, খেয়াল করবা। এই হচ্ছে আমার পি ভেক্টর, এই হচ্ছে আমার পি ভেক্টর, পি এর মান, এই যে পি এর মান, খেয়াল করবা, পি এর মান, এই যে পি এর মান। আর এই হচ্ছে আমার মনে করো কিউ, এই পয়েন্টে আরেকটা ভেক্টর কাজ করে, কিউ, এই যে কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। এই যে একটা পয়েন্টে দুটো ভেক্টর কাজ করে, পি এবং কিউ, এইটুক তো বুঝছো। তাহলে পি এবং কিউ এর লব্ধি সামান্তরিকের কর্ণ বরাবর বা মাঝ বরাবর, তো মাঝ বরাবর কাজ করে লব্ধি, এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে আমার লব্ধি। তাহলে লব্ধি হচ্ছে আর ভেক্টর, এই যে আর, লব্ধি আর। তো আমরা মনে করো পি বের করতে চাচ্ছি, তাই খেয়াল করবে অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল। তো আর এর সাথে পি এর অ্যাঙ্গেলটাকে আলফা দিয়ে প্রকাশ করলাম, তো আর এর সাথে পি এর অ্যাঙ্গেলটাকে আলফা দিয়ে প্রকাশ করলাম, আলফা আর এর সাথে পি এর অ্যাঙ্গেল, আর আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেলটাকে বিটা দিয়ে প্রকাশ করলাম, আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেলটাকে বিটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে আলফা আর বিটা আমরা বুঝলাম। তো আর এর সাথে পি এর অ্যাঙ্গেলটা, আর এর সাথে পি এর অ্যাঙ্গেল আলফা, আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা। আচ্ছা, তো এবার আমরা খেয়াল করবা পি বের করতে চাই, পি বের করতে চাই, মনে করো পি বের করতে চাই, তাহলে পি বের করতে চাই, পি ইজ ইকুয়াল টু, পি যখন বের করব, পি এর সাথে কি আলফা কোণ না, এই কোণটা নিব না, তার অপোজিট কোণটা নিব, তাহলে বাকি কোণটা কত? বিটা।
খেয়াল করবা উপরে একদম উপরে উপরে পি এর সাথে কোন কোন আলফা এটা নিব না, বাদ বাকি যে কোনটা বিটা, তাহলে উপরে লিখবো হচ্ছে আর সাইন ওই বাদ বাকি কোনটা বিটা, আর নিচে অলওয়েজ কোণের যোগফল, নিচে অলওয়েজ এই দুইটা কোণের যোগফল মানে আলফা প্লাস বিটা, নিচে অলওয়েজ এই দুইটা কোণের যোগফল। কত মজা না? এই যে আমরা পি বের করে ফেললাম, জাস্ট এটা মনে রাখবা এটা। আচ্ছা তাহলে পি নিয়ে কাজ করা শেষ, আমরা ধরো কিউ বের করবো, ধরো আমরা কিউ বের করবো, কিউ ইজ ইকুয়াল টু কি করবা, কিউবের সাথে কোন অ্যাঙ্গেলটা বিটা, কিউবের সাথে অ্যাঙ্গেলটা তুমি নিবা না, বাদ বাকি অ্যাঙ্গেল নিবা। কিউ ধরো বের করতে চাই, তাহলে কিউবের সাথে অ্যাঙ্গেল নিবা না, বাদ বাকি অ্যাঙ্গেল নিবা, বাদ বাকি অ্যাঙ্গেল কত আলফা, উপরে হবে হচ্ছে আর সাইন আলফা, উপরে হবে আর সাইন আলফা, নিচে হবে হচ্ছে সবসময় যোগফল অ্যাঙ্গেলের যোগফল, নিচে হবে হচ্ছে সাইন অনুপাতের অ্যাঙ্গেলের যোগফল। তো লিখে নাও আলফা প্লাস বিটা। তো এই হচ্ছে আমার সিস্টেম বা এই হচ্ছে আমার প্রসেস, পি বের করার প্রসেস। এই যে পি আমরা বের করলাম, আর এই যে আমরা কিউ আমরা বের করলাম, পি এবং কিউ। আর পি এবং কিউকে বলা হয় উপাংশ, আর কে বলা হয় লব্ধি। এই পি কেও বলা হয় উপাংশ, পি কে আমরা কি বলতে পারি, উপাংশ বলতে পারি, আর এই কিউ কেও আমরা উপাংশ বলতে পারি। আর কে বলা হয় আদর করে লব্ধি ডাকি, আর কে আমরা লব্ধি ডাকি, আর কে আমরা লব্ধি ডাকি। তো বলো এইটুকু বুঝতে পারছি কিনা, দ্রুত বলো। প্রমাণ না মনে রাখলে পারলেও চলবে। অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে। এই তারিফ আহমেদ খান, অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে। একশো আশি কই গেল ভাই, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা জানতা না, 9-10 অ্যাঙ্গেল কই গেল বলতেছো, 9-10 কোয়াড্রেন্ট ভাঙায় দেখো না ভাইয়া, 9-10 ট্রিকোনোমিতির কোয়াড্রেন্ট ভাঙায় সাইন 180 মাইনাস আলফা, সাইন আলফা কেমনে হয়, এই যে কোয়াড্রেন্ট ভাঙায় দেখবা সাইন 180 মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, 90 জোর গুণিতক সাইন সাইন থাকবে। 9-10 জিনিসপাতিগুলো ভাইয়া, 9-10 জিনিসপাতি, ঠিক আছে। আব্দুল্লাহ খান আবারও বলে 180 কই গেল, 9-10 জিনিসপাতি, কোয়াড্রেন্ট ভাঙাইছি 9-10। ওকে, আর আমাদের আলফা বিটা দেওয়া থাকবে এই। আচ্ছা এটা আমরা বুঝলাম। এবার আমার তো উপাংশগুলো দেখো কেমন করে আছে, উপাংশগুলো মনে করো এই যে এরকম তেরা বেঁকা ভাবে আছে, খেয়াল করবো এবার মজা লাগবে। উপাংশগুলো তেরা বেঁকা ভাবে আছে না, একটা এইভাবে এইভাবে তেরা বেঁকা ভাবে সূক্ষ্ম কোণে আছে, এই উপাংশ দুটো কিন্তু সূক্ষ্ম কোণে আছে, বোঝা যাচ্ছে। বা যদি এই উপাংশগুলো পরস্পর লম্ব ভাবে থাকে তাহলে কি হবে খেয়াল করবা, এই হচ্ছে আমার পি উপাংশ, এই আমার পি উপাংশ, আর এই হচ্ছে আমার কিউ উপাংশ, একদম লম্ব ভাবে আছে। যদি আমার উপাংশগুলো একদম লম্বভাবে থাকে বা 90 ডিগ্রি কোণে থাকে তাহলে কি হবে, এই হচ্ছে আমার পি উপাংশ আর এই হচ্ছে আমার কিউ উপাংশ। তো এখন আমরা দেখবো যে উপাংশগুলো যদি 90 ডিগ্রি বরাবর থাকে, খেয়াল করবা এই যে পি উপাংশ, এই হচ্ছে আমার পি উপাংশ আর এই হচ্ছে আমার কিউ উপাংশ। খেয়াল করবা এটার সাথে পার্থক্য তো বুঝছো, উপাংশগুলো যদি 90 ডিগ্রি বরাবর থাকে তাহলে কি হবে, লব্ধি তো বুঝলাম, লব্ধি হচ্ছে এই বরাবর, এই যে এই হচ্ছে লব্ধি হচ্ছে আমার আর, এই যে লব্ধি হচ্ছে আমার আর। আচ্ছা উপাংশগুলো পরস্পর লম্বভাবে থাকলে এই দুই উপাংশের তখন নাম বদলায় যাবে, আদর করে আর একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত করব। যেই দুই উপাংশগুলো 90 ডিগ্রি বরাবর আছে তখন এই দুই উপাংশকে আদর করে বলা হয় লম্ব উপাংশ। কি বলা হয়, লম্ব উপাংশ। দেখছো পি এবং কিউ লম্বভাবে আছে, যখন লম্বভাবে থাকবে তখন ভালোবেসে তুমি একে লম্ব উপাংশ ডাকবা, এই হচ্ছে কথা। আচ্ছা তাহলে এবার দেখবা, এবার মনে করো এই অ্যাঙ্গেলটাকে, যে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে মনে করো আলফা ধরলাম, আলফা। আর এর সাথে পি এর অ্যাঙ্গেলটাকে আলফা ধরলাম, তাহলে খেয়াল করবা আর এর সাথে পি এর অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেল মানে বাদ বাকি অ্যাঙ্গেলটুকু কি 90 ডিগ্রি মাইনাস আলফা হবে না, 90 মাইনাস আলফা হবে না। তাহলে খেয়াল করবা আর এর সাথে পি এর অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে বাদ বাকি অ্যাঙ্গেল কত হবে, 90 মাইনাস আলফা হবে বাদ বাকি অ্যাঙ্গেলটা, কারণ পুরোটুকু তো 90 ডিগ্রি। এই দুই অ্যাঙ্গেল যোগ করে মানে নীলটা আর কালারটা যোগ করলে তো 90 হওয়া লাগবে, তাই না? নীলটা আর কালারটা যোগ করলে কত হওয়া লাগবে, 90 হওয়া লাগবে। বাদ বাকিটুকু অ্যাঙ্গেলটুকু 90 মাইনাস আলফা। এবার দেখবা এবার আমরা পি বের করবো আর কিউ বের করবো, টেকনিক দিয়ে বের করবো, টেকনিক দিয়ে। তো খেয়াল করবা আমরা মনে করো পি বের করতে চাই, পি যখন আমরা পি বের করবো তাহলে কি করবো, পি এর সাথের অ্যাঙ্গেলটাকে ভালোবাসবো না। যখন পি বের করবো পি এর সাথের অ্যাঙ্গেলটাকে ভালোবাসবো না, বাদ বাকি অ্যাঙ্গেলটাকে ভালোবাসবো, ঠিক আছে? যখন আমি পি বের করবো পি এর সাথে যে অ্যাঙ্গেলটা আলফা একে আদর করবো না, বাদ বাকি অ্যাঙ্গেলটাকে ভালোবাসবো। তাহলে কত সেটা 90 মাইনাস আলফা। তাহলে কত সেটা বলো তো, 90 মাইনাস আলফা মানে কত, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। বোঝা গেল ব্যাপারটা, এটা আমরা বুঝছি এটা। আর নিচে সবসময় সাইনের অ্যাঙ্গেলের যোগফল, মানে এই দুই অ্যাঙ্গেলের যোগফল। তাহলে যোগ করো, তাহলে এই দুই অ্যাঙ্গেলের যোগফল মানে দুই অ্যাঙ্গেল যোগ করলে কত আসবে, এই কালার আর নীলটা যোগ করলে কত আসবে, দুটো অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি আসবে না? কমন সেন্স দেখো, আলফা প্লাস 90 মাইনাস আলফা কত আসবে, দেখো তো 90 ডিগ্রি আসবে, সাইন 90। তাহলে খেয়াল করবে এখান থেকে হচ্ছে পি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, আর সাইন 90 মাইনাস আলফা, ঠিক আছে? আর সাইন 90 মাইনাস আলফা মানে কি বলো কমেন্টে জানো, সাইন 90 মাইনাস আলফা। কোয়াড্রেন্ট ভাঙায় দেখো, কোয়াড্রেন্ট ভাঙালে
9 10 এর ত্রিকোণমিতির কোয়াড্রেন্ট ভাঙালে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, sin 90 মাইনাস আলফা মানে হচ্ছে এইটাকে কোয়াড্রেন্টে ভাঙালে হবে হচ্ছে cos আলফা। আবার প্রশ্ন করো ভাই 90 কই গেল ভাই, আবার প্রশ্ন করো ভাই 90 কই গেল, কোয়াড্রেন্ট ভাঙাইছি 9 10 এর কোয়াড্রেন্ট, চতুর্ভাগ ত্রিকোণমিতিক চতুর্ভাগ ভাঙাইছি, তাহলে আর cos আলফা, তাহলে p ইজ ইকুয়াল টু কত বলো তো r cos আলফা। এই যে আমরা p বের করলাম, দেখো p বের করলাম, p ইকুয়াল টু r cos আলফা। তো আমরা p বের করে ফেললাম, বুঝা গেল ব্যাপারটা। তাহলে এবার আমরা q বের করব, q p বের করাটা বুঝলাম, p বের করা। এবার আমরা q বের করব, p বের করা বুঝে গেলাম, এবার q বের করব। তাহলে q বের করব, তাহলে যখন আমরা q বের করব, q এর সাথে অ্যাঙ্গেলকে ভালোবাসবো না। দেখো q যখন বের করব, q এর সাথে একটা অ্যাঙ্গেল আছে নীল অ্যাঙ্গেল, এটা ভালোবাসবো না। বাদ বাকি অ্যাঙ্গেল কত আলফা, তাহলে বাদ বাকি অ্যাঙ্গেলে ভালোবাসবো, তাহলে কত r sin আলফা, r sin আলফা। আর নিচে হবে হচ্ছে সাইনের অ্যাঙ্গেলের যোগফল, সাইনের অ্যাঙ্গেলের যোগফল। কোন অ্যাঙ্গেলের যোগফল? এই নীলটা আর কালটা যোগ করবা, যেখানে যোগ করছিলাম আলফা বিটা, নীলটা আর কালটা যোগ করলে কি পাবো? 90 ডিগ্রি পাবো। নিচে হচ্ছে sin 90, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে পাবো হচ্ছে q ইজ ইকুয়াল টু r sin বিটা, r sin আলফা, সরি r sin আলফা। তো এই হচ্ছে আমার p এবং q, এই p এবং q এটা তো লম্ব, তাহলে এই p এবং q কে আদর করে ডাকা হয় হচ্ছে লম্ব উপাংশ, লম্ব উপাংশ। তো লিখে নাও এই p এবং q কে আমরা লম্ব উপাংশ নামে ডাকি, লিখে নাও p এবং q কে লম্ব উপাংশ ডাকি। বলো বুঝতে পারছি কিনা, বলো বুঝতে পারছি কিনা, কমেন্টে জানাও। একদম অর্ধেক বরাবর যাচ্ছে কে বললো? সাজ্জাদুর রহমান। এত অতিরিক্ত চিন্তা করছো, ভালো কথা। অর্ধেক বরাবর গেছে কে বলছে? আর তো একটু হেলায় দিতে পারতাম, একটু হালকা এখানে শুয়ায়, মানে পি এর দিকে শুয়াই দিতে পারতাম, অথবা আর এর দিকে হেলাই দিতে পারতাম, লম্ব খাড়া করে দিতে পারতাম। 45 ডিগ্রি কে বলছে? তো হচ্ছে কথা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবারে আমরা কি করব? এবার আমরা এগুলো হচ্ছে নর্মালি মনে রাখবো, নর্মালি এইভাবে এত কঠিনভাবে মনে রাখবো না, শিখলাম, এটা তো শেখার জন্য শিখলাম। এবার আমরা নর্মালি মনে রাখবো, নর্মালি খেয়াল করবা, এ একটা ভেক্টর, মন দিয়ে দেখবা, এ একটা ভেক্টর। তো এই ভেক্টরটাকে আমি ধরলাম এফ ভেক্টর। তো এফ ভেক্টর, এই যে আর ভেক্টর। তো একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করা যায়। তোমরা হয়তো চ্যাপ্টার 4-এ দেখতেছো, ভাইয়া শিখাচ্ছে, প্রমিত ভাইয়া। তো একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করা যায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দেখো এফ ভেক্টরকে আমরা কি করলাম? দুইটা লম্ব উপাংশে ভাঙলাম, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। আন্দাজে একটা অ্যাঙ্গেল ধরবা, তো ধরবা এই মূল যে ভেক্টর, এই এফ কে বলা হয় মূল ভেক্টর। তো মূল ভেক্টরকে দুটো উপাংশে ভাঙা যায়, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো আন্দাজে আমি ধরলাম যে মূল ভেক্টরটা এক্স অক্ষের সাথে আমি ধরলাম থিটা। তো মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল থিটা সেই বরাবর হয় কস, পড়ছো না এগুলা? যার সাথে অ্যাঙ্গেল থিটা সেই বরাবর হয় কস, পড়ছো না? এই বরাবর কি হবে বলো তো? এফ কস থিটা। যার সাথে অ্যাঙ্গেল থিটা এই বরাবর হয় কস, আর বাদ বাকিটুকু হবে হচ্ছে সাইন, তাহলে বাদ বাকিটুকু হবে হচ্ছে এফ সাইন থিটা। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, বুঝছো ব্যাপারটা? এইটুকু মনে রাখলেই হবে, এইটুকু মনে রাখলেই হবে। আরটা দেখে টেস্ট করে, মজার টেস্ট করে। মনে করো এই একটা ভেক্টর, তো এই ভেক্টরকে আমি ধরলাম হচ্ছে ধরো হচ্ছে পি ভেক্টর, ধরো পি ভেক্টর। তো এই ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করা যায়, মানে দুইটা লম্ব বরাবর উপাংশে ভাঙা যায়। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা কি ওয়াই অক্ষ বরাবর। হইছে? দেখো তো হইছে, হইলো ব্যাপারটা, হইলো। এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ, হইলো ব্যাপারটা? না। মনে রাখবা, উপাংশগুলো এমন ভাবে ভাঙবা যেন মূল ভেক্টরটা মাঝখানে থাকে। দামি কথা বলছি, একবার বলবো, ডাবল বার বলবো না, তাহলে খেয়াল করবা। বলতেছি ভাই, মজা করলাম। তো উপাংশগুলো এমন ভাবে ভাঙবা যেন মেইন ভেক্টর বা মূল ভেক্টর মাঝখানে থাকে। তাহলে এটা কোনো উপাংশে ভাঙা হলো না। তাহলে আমরা এই পি কে দুটো লম্ব উপাংশে ভাঙবো, একটা এক্স অক্ষ বরাবর, খেয়াল করবা, এই একটা এক্স অক্ষ বরাবর, আর একটা ওয়াই অক্ষ বরাবর। দেখো এমন ভাবে দুটো লম্ব উপাংশে ভাঙলাম, এমন ভাবে, এটা তো লম্ব, দুই লাল রেখা পরস্পর লম্ব। তাহলে পি কে আমরা দুই লম্ব উপাংশে ভাঙলাম, এমন ভাবে দুটো লম্ব উপাংশে ভাঙলাম যেন পি বা মূল ভেক্টর এর মাঝখানে থাকে, উপাংশদ্বয়ের মাঝখানে। আমি ধরলাম এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা। মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল থিটা তার সাথে হয় কস, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় কস। তাহলে এই বরাবর যাবে কস, তাহলে পি কস থিটা, কারণ এর সাথে অ্যাঙ্গেল থিটা। আর বাদ বাকিটুকু, এখানে কি কোনো অ্যাঙ্গেল তৈরি হয়েছে? না। এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, তাহলে বাদ বাকিটুকু হবে সাইন, তাহলে পি সাইন থিটা। তো এইগুলো মনে রাখবা, এগুলো, হ্যাঁ, এগুলো মনে রাখবা। তো যাই হোক, এখান থেকে এগুলো আমরা বুঝলাম। তো এবার এখান থেকে আমরা একটা টপিকস পড়বো, খুবই ইম্পর্টেন্ট টপিকস। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কত? ভাই আপনি দূরবীন, বুঝলাম না তোমার কথা, দূরবীনে ছিলেন না, বুঝলাম না। তো খেয়াল করবা, তো দেখো একবার, লন রোলার ঠেলা অপেক্ষা, লন রোলার ঠেলা অপেক্ষা, দ্রুত লেখো, লন রোলার ঠেলা অপেক্ষা
লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? টানা সহজ কেন? লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? এই হচ্ছে আমাদের প্রশ্ন। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? আচ্ছা, তো দেখবা এবার ঠেলা আর টানার মধ্যে পার্থক্যটা বুঝবা, ঠেলা আর টানার মধ্যে। তো লন রোলার মানে হচ্ছে একটা চাকা, পিচ ঢালাই করার জন্য। দেখবা ক্রিকেট পিচ দেখবা ঢালাই করার জন্য বা পিচের উপর দিয়ে একটা চাকা চালানো হয়, বুঝছো? চাকার মতন বড় চাকা চলতে থাকে। দেখতে কেমন হয়? দেখতে এমন হয়, দেখবা যে এরকম হয়, চাকার মতন, যে এরকম চাকার মতন। তো এখানে মনে করো হচ্ছে থাকে, এই যে এরকম জাস্ট লাইক দিস, এরকম হয়, বুঝছো? এমনি করে ঠেলা হয় বা টানা যায়, বুঝছো? লন রোলার, এগুলোকে বলে লন রোলার। ঠিক আছে, পিচের উপর থাকে। এই মনে করো হচ্ছে আমাদের পিচটা, এই হচ্ছে মনে করো পিচ। এই পিচের রাস্তায় হচ্ছে এই রোলার দিয়ে হচ্ছে ঠেলা হয় বা করা হয়, পিচ ঢালাই করা হয়। ঠিক আছে, তো যাই হোক, রোলার মানে তুমি ধরবা চাকা। তো আমি এত ভালো চিত্রটা আঁকতে পারি না, নর্মাল চিত্র আঁকি, নর্মাল চিত্র। তো এই মনে করো আমার একটা চাকা, এই হচ্ছে চাকা। তো আর এই হচ্ছে মনে করো হাতল, এই হচ্ছে আমার হাতল, এই চাকাটা একটা হাতল, এই যে হাতল। তো এই হচ্ছে আমাদের চাকা, খেয়াল করবা, মন দিয়ে দেখবা, এই হচ্ছে আমাদের চাকা, এই হচ্ছে চাকা। ঠিক আছে, চাকা, আর এই হচ্ছে আমাদের হাতল, এই হচ্ছে আমাদের হাতল। ঠিক আছে, ওকে। তো আমরা ফার্স্টে ঠেলার জন্য দেখবো, ঠেলার জন্য। তো ঠেলার জন্য আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করবো, তো ঠেলবো আমরা, তো খেয়াল করবো, ঠেলা মানে কি? এমনি করে ধাক্কা দেওয়া। দেখো এই যে এইভাবে করে ধাক্কা দেওয়া। ঠেলা মানে এই যে এমনি ঠেলা তো এমনি মানে না, এই যে হাতলে এমনি ঠেলা মারবো, এইভাবে ঠেলা মারবো। ঠেলা মানে হচ্ছে এইভাবে বল প্রয়োগ করে, যে এইভাবে। তো আমরা এফ পরিমাণ বলে হচ্ছে ঠেলতেছি, ওকে। আচ্ছা, চাকার ভরকে আমি ধরলাম হচ্ছে এম, তো আমরা জানি যে কোনো বস্তুর উপরে এমজি কাজ করে কোন দিকে? এমজি কাজ করে খাড়ার নিচের দিকে, যেটাকে আমরা বলি হচ্ছে ওজন। তাহলে এই চাকার ওজন হচ্ছে এমজি, নর্মাল ওজন হচ্ছে এমজি, নর্মালি এমজি ওজন ওর। হ্যাঁ, যখন আমরা বল টল প্রয়োগ করি না বা ঠেলা দিই নেই, যখন আমি ঠেলা দিই নেই, এই লন রোলারের ওজন কত? এমজি, শুধুমাত্র এমজি কাজ করে নিচের দিকে। যখন আমি কোনো ঠেলামেলা প্রয়োগ করি নাই, এই লন রোলারের ওজন কত? এমজি। আচ্ছা, তো ওজন কিন্তু আপেক্ষিক, তো খেয়াল করবা। তো এখন আমরা কি করলাম? এখন আমরা ঠেলা মারলাম, এই যে এফ বল প্রয়োগ করে ঠেলা মারলাম, এই যে এইভাবে করে পুশ করতেছে, ধাক্কা দিচ্ছি। তো ধাক্কা দিলে কি হয়? এই মনে করো আমার এই পিচ ঢালা রাস্তা, এই আমার পিচ ঢালা রাস্তা, এই মনে করো রাস্তা বা রোড, বুঝছো? রোড, এটা হচ্ছে রাস্তা। তো ব্যাপারটা হচ্ছে ধাক্কা দিলে এই চাকাটা রাস্তার উপর দিয়ে গড়ায় সামনের দিকে চলে। মানে এই চাকাটা হচ্ছে এইভাবে রোলিং করতে সামনের দিকে অগ্রসর হয়। ব্যাপারটা বুঝতেছো? ফিল করতে পারতেছো ব্যাপারটা? এই হচ্ছে চাকাটা রোলিং করতে সামনের দিকে অগ্রসর হয়। ব্যাপারটা বুঝলাম? আচ্ছা, তো এই দেখো আমরা কি করছি? ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিলে চাকাটা রোলিং করতে সামনের দিকে অগ্রসর হয়। আর এই চাকার ভর এম হলে এমজি কাজ করে নিচের দিকে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করবা। এবার তো আমরা ধরলাম যে এই যে বলে ঠেলা যে মারতেছি, এই ঠেলা বলটা এক্স অক্ষের সাথে আমি ধরলাম থিটা কোণে ঠেলা মারতেছে, থিটা কোণে। তুমি এটা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটা ধরতে পারতা, আন্দাজে ধরলাম। আমি ধরলাম এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটা কোণে ঠেলা মারা হচ্ছে। তাহলে এবার দেখবা, এবার হচ্ছে যখন আমি ঠেলা মারলাম, এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে এই ঠেলা বলের অ্যাঙ্গেলটা থিটা। তাহলে যে কোনো ভেক্টরই, যে এইটা আমার এফ বল, আমার এফ বল বা এফ বলে ধাক্কা মারলাম, এফ বলকে দুটো উপাংশে ভাঙা যায়, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো খেয়াল করবা, তো আমরা এই যে এফ ভেক্টরটা, এই এফ ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে ভাগতে পারি, লম্ব উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ আর একটা ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ। তো এই যে এফ বলকে আমরা দুটো উপাংশে ভাঙলাম, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। ব্যাপারটা বুঝলাম? তাহলে খেয়াল করবা, এই এফ বলটা দেখো এমনভাবে দুটো উপাংশে ভাঙলাম যেন এফটা মাঝখানে থাকে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তো এবার দেখবা, তাহলে দেখো এফ এর সাথে এই উপাংশের অ্যাঙ্গেল থিটা, তো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় কস, তাহলে এই বরাবর হবে এফ কস থিটা। আর বাদবাকি উপাংশটা হবে হচ্ছে এফ সাইন থিটা, তো এই যে এফ কে আমরা দুটো উপাংশে ভাঙলাম, একটা এফ কস আর একটা এফ সাইন। বোঝা গেল ব্যাপারটা? খুবই বোঝা গেল সহজ করে। আচ্ছা, তো এবার এই এফ কস থিটা কি করে জানো? এই এফ কস থিটা কোন দিকে কাজ করে? ডান দিকে। তো এই এফ কস থিটা বলের কারণে এই চাকাটা বা এই রোলারটা সামনের দিকে আগায়। এই যে এই রোলারটা তো রোলিং করতে সামনের দিকে আগাবে। তো সামনের দিকে আগাতে হেল্প করে কে? দেখো ডানমুখী বল, সামনের দিকে আগাতে হেল্প করে কে? এফ কস থিটা। তো এফ কস থিটা হচ্ছে চাকাকে বা চাকাকে সামনের দিকে আগাতে সহায়তা করে। তো চাকাকে সামনে এগোতে হেল্প করে, তো সামনে আগাতে হেল্প করে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা,
তো কিন্তু খেয়াল করবা, এখন দেখবা আগে শুধুমাত্র এমজি কাজ করতেছিল নিচের দিকে, আগে যখন আমরা বল প্রয়োগ করি নাই। তো বল প্রয়োগ করার পূর্বে এমজি কাজ করতেছিল নিচের দিকে, সেটাই ছিল তার ওজন। বা যখন আমরা বল প্রয়োগ করলাম নিচের দিকে, কিন্তু এমজির পাশাপাশি দেখো এফ সাইন থিটা বলটাও কিন্তু কাজ করে। খেয়াল করতেছো, নিচের দিকে এমজিও কাজ করে, আবার এফ সাইন থিটাও কাজ করে। তো এক্সট্রা করে এই ফোর্সটা আসলে এই যে রোলারটার ওজনটা বাড়ায় দেয়। তাহলে রোলারটা আগে এমজি ওজন ফিল করতো যখন আমরা বল প্রয়োগ করি নাই, বাট বর্তমানে নিম্নমুখীভাবে দুটা বল কাজ করে, আবার একই দিকে কাজ করে, এমজিও নিচে এফ সাইন থিটাও নিচে। তো এখন এই লন রোলারটা আগের চেয়ে একটু অতিরিক্ত বেশি ওজন ফিল করে। এই অতিরিক্ত ওজনটা কে ক্রিয়েট করে? এফ সাইন থিটা। তো এফ সাইন থিটা তো অতিরিক্ত ওজনটা ক্রিয়েট করে। তাহলে অতিরিক্ত ওজন কে ক্রিয়েট করে? অতিরিক্ত ওজন কে সৃষ্টি করে? এফ সাইন থিটা। এফ সাইন থিটা হচ্ছে অতিরিক্ত ওজন সৃষ্টি করে। সুন্দর করে লিখে নাও। যার ফলে এখন এই চাকাটা যে ওজন ফিল করবে বর্তমানে ঠেলা বল প্রয়োগ করার পর, এখন সে যেই ওজনটা ফিল করবে ওটাকে আমরা বলি আপাত ওজন। তো আপাত ওজন বলি, আপাত ওজন। এখন লন রোলারটা আপাত ওজন ফিল করবে, আগে সে ফিল করতো এমজি পরিমাণ ওজন, বাট যখন ঠেলা মারলাম নিচের দিকে এক্সট্রা করে একটা বল একই দিকে কাজ করতেছে, এমজির একই দিকে, এখন প্লাস এফ সাইন থিটা হচ্ছে কাজ করবে। তাহলে এখানে খেয়াল করো, ওজনটা কি বেড়ে গেল না? লন রোলারের ওজনটা কি বেড়ে গেল না? এই ওজনটা বাড়ার জন্য এখানে কি হয়ে গেল? ওজনটা বেড়ে গেল, টোটাল ওজনটা বেড়ে গেল, এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে ওজনটা বেড়ে গেল, তাহলে ওজনটা বেড়ে গেল। তো এখানে কিন্তু টোটাল ওজনটা কিন্তু বেড়ে গেল, আপাত ওজনটা বেড়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তো ঠেলার জন্য এই কাহিনীটা হয়, ঠেলার জন্য। তো ঠেলাতে এই কাহিনী হয়। এখন আমরা দেখবো টানাতে কি কাহিনী হয়। টানা, তো আগে বলো ঠেলার কাহিনীটা বুঝছো কিনা? ঠেলার কাহিনীটা বুঝছো কিনা বলো? এক্স্যাক্টলি, এক্সট্রা করে এফ সাইন থিটা হয়ে গেল, অতিরিক্ত ওজন সৃষ্টি করে। তো আমরা এখন টানার জন্য দেখবো, টানার জন্য। তো এখন আমরা টানার জন্য দেখবো, টানা। তো টানার জন্য দেখবো টানা। তো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমার সেই চাকাটা, এই যে চাকা। এবার আমরা চাকাটাকে টানবো, টানবো। তো খেয়াল করবা, টানবো যেহেতু, তাহলে এই বরাবর মনে করি এটা আমাদের হাতল। তো আমরা মনে করো এই হাতল ধরে এমনি করে টানবো, দেখো আলতো করে এভাবে টানবো। তো আমরা এইভাবে টানবো, যে টান বলটা এইভাবে প্রয়োগ হবে, এফ বলটা দেখো আমরা টানবো, এইবার এমনি করে টানবো। তো টানার ফলে চাকাটা রোলিং করতে 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 ডান দিকে যাবে। এই চাকাটা রোলিং করতে 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 কোন দিকে যাবে? ডান দিকে মুভ করবে। এই চাকাটা আবর্তন করতে 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 ডান দিকে আমরা টানতেছি, দেখো টানতেছি। বোঝা গেল? টানার পূর্বে যখন আমি টানি নাই তখন এই চাকার ভর ছিল এম, তখন ওজন কাজ করতো কি বলতো? এমজি। বা টানার পর আসলে কি হয়? আচ্ছা টানতেছি আমরা। তো ধরলাম এই এফ বলটা এক্স অক্ষের সাথে, আমি ধরলাম আন্দাজে ধরলাম এক্স অক্ষের সাথে আমি ধরলাম থিটা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে এফ বলটা এক্স অক্ষের সাথে আমি ধরলাম থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এফ কে দুটো উপাংশে ভাঙো, একটা এই বরাবর উপাংশ আর একটা এই বরাবর উপাংশ। তাহলে একটা ভেক্টরকে দুটো লম্ব উপাংশে ভাঙা যায়, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে খেয়াল করবা এফ এর সাথে এই এক্স অক্ষের উপাংশের অ্যাঙ্গেল থিটা, তাহলে এই বরাবর হবে এফ কস থিটা, এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর বাদ বাকি উপাংশ হবে হচ্ছে এফ সাইন থিটা। আর বাদ বাকি উপাংশ হবে কি বলতো ভাইয়া? এফ সাইন থিটা। তো এই চাকাটা কি হচ্ছে? এই চাকাটা সামনের দিকে আগাচ্ছে। এই চাকাটা রোলিং করতে 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 বা আবর্তন করতে 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 সামনের দিকে আগাচ্ছে। কেন আগাচ্ছে? এই এফ কস থিটা বলের কারণে আগাচ্ছে। তাহলে এফ কস থিটা কি করে? চাকাটাকে সামনে আগাতে হেল্প করে। আর এই চাকাটাকে টানার পূর্বে, এই এমনি যে টানতেছি, টানার পূর্বে এই চাকার ওজন ছিল এমজি, বা টানার পরে এই ওয়াই অক্ষ বরাবর খেয়াল করবা, ওয়াই অক্ষ বরাবর কিন্তু সে যখন এমজি কাজ করতেছে না, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ তো চিনি যে ওয়াই অক্ষ এমজি কাজ করতেছে না, এমজির বিপরীতে এফ সাইন থিটাও কাজ করতেছে। তো এফ সাইন থিটার কারণে কিছুটা ওজন কম ফিল হবে, কিছুটা ওজন। নতুন ওজন বা আপাত ওজন, যে ওজনটা অ্যাকচুয়ালি ফিল করবে, আপাত ওজন। তো আপাত ওজন যেটা ও ফিল করবে, আপাত ওজন হচ্ছে সেটা খেয়াল করবে। এমজিটা নর্মালি সে এমজি ওজন ফিল করতো, বাট এমজির উল্টো দিকে একটা ফোর্স কাজ করে ওয়াই অক্ষ বরাবর, তাই ওজন কিছুটা হ্রাস পায়। কতটুকু? এফ সাইন থিটা। তো এফ সাইন থিটা পরিমাণ ওজন হ্রাস পায়। কতটুকু ওজন কমাই ফেললো বলো তো? কতটুকু ওজন কমাই ফেললো? এই এফ সাইন থিটা পরিমাণ ওজন হ্রাস করলো, মানে এইটুকু ওজন হ্রাস করলো, এইটুকু এফ সাইন থিটা পরিমাণ ওজন হ্রাস করলো। ওজন ছিল এমজি, নর্মালি ওজন সত্যি ওজন, প্রকৃত ওজন এমজি, প্রকৃত ওজন কিন্তু এমজি, প্রকৃত ওজন কিন্তু এমজি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃত ওজন থেকে কিছুটা কম পাওয়া গেল, কারণ ওয়াই অক্ষের বিপরীত মানে এমজির উল্টো দিকে কাজ করে বলে মাইনাস হয়েছে। এইটুকু ওজন কমে যায়, এফ সাইন থিটা পরিমাণ ওজন হ্রাস পায়।
তাহলে অ্যাকচুয়ালি ওজন হয় mg মাইনাস এফ সাইন থিটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন টানো নাই তখন ওর ওজন ছিল 10 নিউটন, টানার পর দেখছো 9 নিউটন, তাহলে কতটুকু ওজন কমে গেল? 1 নিউটন। কার কারণে? এই mg সাইন থিটার কারণে। এইটুকু বুঝতে পারলাম কিনা বলো? তাহলে এই কারণে এখানে ওজনটা বেড়ে যায়, অতিরিক্ত ওজন সৃষ্টি হয়, আর এখানে ওজনটা কমে যায়। অতিরিক্ত ওজন সৃষ্টি হয় এই জায়গায়, আর এখানে ওজনটা কমে যায়, ওজনটা কমে গেল। তাহলে ওজন যেখানে বেড়ে গেল সেটা কি সুবিধা হবে না? ওজন যেখানে কমে গেল সেখানে সুবিধা হবে, অবশ্যই ওজন যেখানে কমে গেল সেটা সুবিধা হবে। তো এই জন্য লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এই জন্য টানাটা সহজ, টানাটা ইজিয়ার, এই জন্য টানাটা সহজ, আর ঠেলাটা একটু কঠিন। ঠিক আছে, বোঝা গেল কিনা বলো? তাহলে আমরা এবার এখান থেকে একটা ম্যাথ প্রবলেম সলভ করবো। এই টাইপের একটা ম্যাথ কোন কলেজে নিয়ে আসছিল, তো একটা ম্যাথ সলভ করি, সহজ ম্যাথ সলভ করি। এটা সহজ ম্যাথ, এটা আসছিল বুয়েটেও এমন টাইপের একটা ম্যাথ আসছিল। তো আমরা কলেজেও আসছিল, আবার বুয়েটেও আসছিল, দুই জায়গায় আসছিল। তো দ্রুত দেখো, দ্রুত দেখো। থিটার আন্দাজে ধরছি ভাইয়া, থিটা আন্দাজে, মানে থিটার জন্য ভয় পাবা না। এফ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলে থিটা ধরছি, আন্দাজে ধরছি। তুমি চাইলে উল্টা কাজও করতে পারতা, তুমি চাইলে। খেয়াল করবা, থিটার জন্য ভয় পাবা না। এত ভয় পাবো কেন ভাই? লাইফে এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পাওয়ার কিছু নেই, সাহসী হবা। থিটা মনে করো না ভাইয়া আপনি কেন থিটা এই জায়গায় ধরছেন, আমি এমনি ধরবো না, আমি ধরলাম যে ভাইয়া এই অ্যাঙ্গেলটা থিটা, আমি ধরলাম ভাইয়া এই অ্যাঙ্গেল থিটা, তাহলে কি হতো? তাহলে এই বরাবর কাজ করতে এফ, তাহলে এই বরাবর কাজ করতে এফ কস থিটা, এই বরাবর কাজ করতে এফ কস থিটা। থিটা নিয়ে ভয় পাবা না। এই বরাবর কাজ করতে কি বলতো, যেদিকে অ্যাঙ্গেল থিটা এই বরাবর কস, আর বাদ বাকিটা কি বলতো, বাদ বাকিটা সাইন। তখন আমরা বলতাম কি, ব্যাখ্যায় চেঞ্জ করে ফেলতাম, ব্যাখ্যায় বলতাম যে এফ সাইন থিটার কারণে সে সামনে আগাবে, এফ সাইন থিটার কারণে সে সামনে আগাবে। আর ওজন কতটুকু হ্রাস পাবে? এফ কস থিটার পরিমাণ হ্রাস পাবে। এত ভয় পাওয়ার কিছু নেই তো, এত ভয় পাওয়ার কিছু নেই তো ভাই, এত ভয় পাওয়ার কি আছে? থ্যাংক ইউ সো মাচ। এত ভয় পাওয়ার কিছু নেই তো। তো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। একদম ক্লিয়ার তো না ব্যাপারটা? একদম ক্লিয়ার তো না? আচ্ছা, তাহলে একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো ম্যাথ প্রবলেম, কোশ্চেন, দ্রুত লেখো, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, দ্রুত লেখো। আচ্ছা লেখো। ও সরি, আমার কলমটা পড়ে গেল। তো লেখো, একটি লন রোলারকে দ্রুত লেখো, এই ম্যাথ নিজেরাই করবা। একটি লন রোলারকে লিখবা 19.6 নিউটন বলে আনুভূমিকের সাথে, মানে এক্স অক্ষের সাথে, আনুভূমিক মানে এক্স অক্ষ, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হলো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হলো। দ্রুত লেখো, টানা হলো। তারপর লিখবা যে লন রোলারটির ওজন কতটুকু হ্রাস পায়, লন রোলারটির ওজন কতটুকু হ্রাস পায়। দ্রুত কমেন্টে জানাও। এক লাইনের ম্যাথ, দ্রুত। অবশ্যই এক লাইন মানে কি, অবশ্যই চিত্র রাখতে হবে। তো টানা হচ্ছে, খেয়াল করবা, টানা হচ্ছে মানে অ্যাকচুয়ালি হচ্ছে, আমি এটা মুছলাম, এগুলো মুছলাম। টানা হচ্ছে মানে হচ্ছে এই যে এই চিত্রটা। তো বলছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, মানে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি। বললাম না, বলেই দিবে তোমাকে, কোশ্চেনেই বলে দিবে। তো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, আমি নতুন করে চিত্র আঁকি, তো এটার দরকার নেই, এটা নতুন করে চিত্র আঁকি, নতুন করে। তো খেয়াল করবা, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত। অনেকে বলেই দিচ্ছে মাস দেওয়া নেই, মাস দেওয়া নেই, মাস তো দেওয়া থাকার দরকার নেই। তো খেয়াল করবা, একটা লন রোলার, এই যে লন রোলার, তো এই যে রোলার মানে চাকা, টানা হচ্ছে, তাহলে টানবো আমরা, দেখো এই যে আলতো করে টানবো, এই যে এমনি করে টানা হচ্ছে। টান বলের মান দেওয়া, এফ কত দেওয়া? টান বলের মান 19.6 নিউটন। তো লিখে নাও 19.6 নিউটন। বলছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, এক্স অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা দেওয়া 30 ডিগ্রি। তাহলে খেয়াল করবা, এই বরাবর উপাংশ কত হবে? যার সাথে কোণ তার সাথে হয় কস, এফ কস 30 ডিগ্রি। আর ঊর্ধ্বমুখী বল, এই বরাবর ফোর্স কত হবে? এফ সাইন 30 ডিগ্রি। তো লিখে নাও এফ সাইন 30 ডিগ্রি। তাহলে একটা হবে এফ কস 30 ডিগ্রি, একটা হবে এফ সাইন 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবার দেখবা, এবার হচ্ছে আমরা এমজি কাজ করে কোন দিকে? এমজি কাজ করে নিচের দিকে। নর্মালি সত্যি ওজন এমজি, বাট অ্যাকচুয়ালি টানার ফলে ওজন কিছুটা হ্রাস পায়। তো ওজন কতটুকু হ্রাস পায়?
ওজন এমজি ছিল নর্মালি ওজন এমজি, কতটুকু হ্রাস পায়? এফ সাইন থিটা পরিমাণ হ্রাস পায় না? কতটুকু হ্রাস পায় ওটাই তো বললাম, কতটুকু হ্রাস পায়? কতটুকু হ্রাস পায়? কতটুকু ওজন হ্রাস পায় বলো তো? এফ সাইন 30 ডিগ্রি পরিমাণ, এফ সাইন 30 ডিগ্রি পরিমাণ হ্রাস পায়, এফ সাইন 30 ডিগ্রি পরিমাণ কমে যায়, হ্রাস পায়। এমজি ছিল তার সত্যি ওজন, হ্রাস পায় কতটুকু? এফ সাইন থিটা। হ্রাস পেয়ে নতুন ওজন হয়, কিন্তু হ্রাস পেয়ে মন দিয়ে শুনবা, নতুন ওজন হয় এমজি মাইনাস এফ সাইন থিটা, নতুন ওজন বা আপাত ওজন। বাট হ্রাস পায় কত? এতটুকু হ্রাস পায়। তো মানগুলো বসাই দিবা, 19.6 গুণ সাইন 90 হচ্ছে হাফ, তাহলে কত হবে? 9.8। লিখে সাইয়েদ আহমেদ বুঝছো না? কি বুঝো না আবার দেখে নেবা, আবার দেখে নিবা, ঠিক আছে? এখানে কি বুঝো না বুঝার কিছু না, এটা আবার দেখে নিবা। হ্যাঁ, শুরু থেকে রেকর্ডটা দেখে নিবা, অবশ্যই বুঝবা, তুমি রেকর্ডটা দেখলে অবশ্যই বুঝবা, ঠিক আছে? না বোঝার কিছু না, এখানে কঠিন কিছু না এটা। তাই এটুকু আমরা বুঝলাম। তো এবার একটা বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ করবো। কোনো গোলা দেখাচ্ছে না শাহিদ, তোমার নেটের প্রবলেম। এক্স্যাক্টলি 9.8, আমরা এটা পারবো। তো 9.8 হচ্ছে আমাদের অ্যান্সার। তো লেখো, এবার একটা ম্যাথ লেখো। লিখবাম, করিম স্থির পানিতে এমন টাইপের একটা ম্যাথ বোর্ডে আসছিল, এমন টাইপের একটা ম্যাথ রাজশাহী বোর্ডে, কোন বোর্ডে? স্থির পানিতে 150 কেজি ওজনের বা ভরের, 150 কেজি ভরের ম্যাথ ভরের একটি স্থির নৌকাকে লিখবা আনুভূমিকের সাথে, একটি স্থির নৌকাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে গুণ টানছে। ভাই গুণ টানছে কি আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। গুণ টানছে, তো 100 নিউটন বলে গুণ টানছে। তো এক নম্বর কোশ্চেন তুমি 100% মনোযোগ রাখলে অবশ্যই বুঝতে পারবা, কারণ আমি খুবই প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খভাবে বলতেছি। নৌকার উপর প্রযুক্ত আনুভূমিক বল কত? দ্রুত লেখো, আনুভূমিক বল কত? নৌকার উপর প্রযুক্ত আনুভূমিক বল কত? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে? এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নৌকাটি 2 মিনিটে পার বরাবর মানে এক্স অক্ষ বরাবর, পার বরাবর কতটুকু দূরত্ব যায়? পার বরাবর কতটুকু দূরত্ব যায়? 3 নাম্বার হচ্ছে যে একই সময়, গুণ টানা ব্যাপারটা এখনই বুঝাই দিব এই অঙ্কের মধ্যে দিয়ে। একই সময় পূর্বের অর্ধেক দূরত্ব বানানো দীর্ঘকার দূরত্ব অতিক্রম করাতে টান বলের মান কত করতে হবে? লিখে নাও দ্রুত। এই হচ্ছে আমার 3টা প্রশ্ন, দ্রুত লিখে নাও, দ্রুত। লেখা ইচ্ছে বড় করে লিখলে তো আমি আসলে করতে পারবো না, বোর্ড কভার করতে পারবো না। অনেকে বের করে ফেলতেছো, ওয়াও। মুছে দিল কেন হুট করে? সহজ ম্যাচ ছিল তো, তাই। লিখে নাও ভাই, সোজা করে লেখেন, আমি বাঁকা করে লিখবো। আচ্ছা, তো করিম স্থির পানিতে, লেখে নাও, এটা ম্যাথ প্রবলেম। হ্যাঁ, ম্যাথ। তো আমি একটু পড়ে দিই। করিম স্থির পানিতে 150 কেজি ভরে, আমি ডাটাগুলো বক্স করি, 150 কেজি ভরে নৌকাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে গুণ টানছে। এখন ব্যাপারটা বুঝাই বলি, গুণ টানা ব্যাপারটা একটু বুঝাই বলি। এবার দেখবা
লেখা ছোট ভাই, আমার চোখের সমস্যা, আমি তো লেখা দেখতে পারি, তুমি কেমন লেখা দেখতে পারো না? ঠিক আছে, তো হচ্ছে কথা, লিখে নাও যে করিম স্থির পানিতে 150 কেজি ভরের একটি স্থির নৌকাকে ভাই এভাবেই পড়াই। আমার বিগত 350 ক্লাস মতন নিচে আমি প্রাইভেটে অনলাইন অফলাইন সব মিলাই, অনলাইনে এসে 350 ক্লাস এইভাবেই লিখি, এভাবেই পড়াই, সবাই বুঝতে পারে, তোমরা অবশ্যই বুঝতে পারবা। তো লিখবাম আগের প্রশ্নে কস, ওটা দেখে নিবা আগের প্রশ্নে কস সাইন ওটা কেমন হলো। তো দেখো, করিম স্থির পানিতে 150 কেজি ভরের একটি স্থির নৌকাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে গুণ টানছে। 1 নম্বর কোশ্চেন, নৌকার উপর প্রযুক্ত আনুভূমিক বল কত? আর 2 নম্বর কোশ্চেন, নৌকাটি 2 মিনিটে পার বরাবর কতটুকু দূরত্ব যায়? আর 3 নম্বর কোশ্চেন, একই সময়ে পূর্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে টান বলের মান কত করতে হবে? তো আমরা চিত্র আঁকি, চিত্র না আঁকলে আমরা বুঝতে পারবো না, চিত্র না আঁকলে আমরা বুঝতে পারবো না। তো চিত্র আঁকি, তো খেয়াল করবো, বেশি বড় করে লিখলাম না বোর্ডে, মানে সলভ করতে পারবো না। তো খেয়াল করবা, এই হচ্ছে আমার নদীর একটা পার, এই হচ্ছে আমার নদীর আর একটা পার, মানে দুইটা পার, নদীর দুইটা পার, এই একটা পার আর এই একটা পার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমার একটা নৌকা আছে, এই ধরো আমার একটা নৌকা, এই হচ্ছে আমার নৌকা। তো এখানে একটা নৌকা আছে, তো এই জায়গায় মনে করো একটা নৌকা আছে, এই হচ্ছে নৌকা আমাদের, মন দিয়ে দেখবা, এই হচ্ছে আমাদের নৌকাটা, এই হচ্ছে নৌকাটা। আচ্ছা, তো এই নৌকাটা আসলে গুণ টানা বলতে কি বোঝায়? গুণ টানা বলতে এখানে পানি আছে, তো গুণ টানা বলতে কি বোঝায়? এই হচ্ছে আমাদের নৌকাটা, মন দিয়ে দেখবা, এই হচ্ছে নৌকাটা, এই নৌকাটার একদম এই প্রান্তে সুতা বা দড়ি দিয়ে বাঁধা হয়, এই যে দড়ি দিয়ে আমরা বাঁধলাম। আর এই পারে, নদীর পারে এখানে একজন মাঝি থাকে, এই জায়গায় একজন মাঝি থাকে, এই একজন মাঝি থাকে। তো মেইনলি কি হয়, এই নৌকার এই প্রান্তে দড়ি দিয়ে আমরা হচ্ছে অপর প্রান্তে মাঝি হাতে ধরে আছে, মানে দড়ি দিয়ে বাঁধা হয়, দড়ি দিয়ে হচ্ছে এই প্রান্তটা বাঁধা হয় দড়ি দিয়ে। তো এই মাঝিটা কি করে, টান দেয়, এই মাঝিটা হচ্ছে টান দেয়, এই মাঝি হচ্ছে এভাবে টান বল প্রয়োগ করে দড়ির উপর, এভাবে দড়ি দিয়ে এভাবে টান মারে, টান বল প্রয়োগ করে, টি টান বল প্রয়োগ করে। এই মাঝি হচ্ছে এইভাবে টান বল প্রয়োগ করে, টি টান বল প্রয়োগ করে, বা এফ টান বল প্রয়োগ করে, এফ বল প্রয়োগ করে, এফ বল প্রয়োগ করে, এফ, যার ফলে এই নৌকাটা ডান দিক বরাবর আগায়, যার ফলে এই নৌকাটা ডান দিক বরাবর বা এই যে পার বরাবর যায়, পার বরাবর, এই যে এটা হচ্ছে পার, এই যে হচ্ছে পার, তো পার বরাবর যায় বা এক্স অক্ষ বরাবর যায়, পার বরাবর হচ্ছে এই নৌকাটা মুভ করে পার বরাবর। তো পার বরাবর মুভ করে নৌকাটা, পার বরাবর মুভ করে, এইটুকু তো বুঝলাম, পার বরাবর মুভ করে। তো এটাই হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে নৌকার গুণ টানা। তো এটা কেমনে হয় সাইন্টিফিক্যালি দেখো, মানে এই ব্যাপারটাকে বলা হয়, এই ঘটনাকে বলা হয় নৌকার গুণ টানা, যে মাঝি দড়ির সাহায্যে নৌকাকে এভাবে টানবে, বল প্রয়োগ করবে, যার ফলে এই নৌকাটা ডান দিক বরাবর মুভ করবে, যার ফলে। আচ্ছা, তো এবার দেখবা এটা সাইন্টিফিক্যালি বা ম্যাথমেটিক্যালি কিভাবে হয়। তো এটা আমার এফ বল, তো এফ বলকে দুটো উপাংশে ভাঙানো যায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো একটা ভেক্টর বল, ভেক্টরকে আমি দুটো উপাংশে ভাঙলাম, এফ বলকে দুটো উপাংশে ভাঙলাম, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ। তো এই হচ্ছে আমরা বলকে দুটো উপাংশে ভাঙলাম। তো এবার খেয়াল করবা, এই এফ এক্স অক্ষের সাথে ধরলাম থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এই এফ, তাহলে এই এফ এক্স অক্ষের সাথে, এই এফ এক্স অক্ষের সাথে ধরলাম থিটা অ্যাঙ্গেল তৈরি করে, আমি ইচ্ছা মতন ধরলাম। তাহলে এফ এর এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর এই বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা, এই বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা। তো ব্যাপারটা কি হয়, অন্য একজন মাঝি থাকে, অন্য একজন মাঝি, এই একজন মাঝি, এই মাঝির হাতেও বৈঠা থাকে, বৈঠা। তো এই মাঝি কি করে জানো, এই মাঝি কি করে জানো, এই যে এফ সাইন থিটা যেটা উপর দিকে কাজ করতেছে, এই এফ সাইন থিটা যেটা উপর দিকে কাজ করতেছে তার উল্টো দিকে সমমানের বল প্রয়োগ করে। মানে এই এফ সাইন থিটাকে নিষ্ক্রিয় করার জন্য, নিষ্ক্রিয় বা নালিফাই করার জন্য, বাদ দেওয়ার জন্য, এই এফ সাইনের উল্টো দিকে অন্য একটা মাঝি বৈঠা দিয়ে বল প্রয়োগ করে, মানে একদম সমপরিমাণ বল প্রয়োগ করে, এই এফ সাইন থিটার সমান পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে যার ফলে দেখো একই পরিমাণ বল বিপরীতমুখীভাবে কাজ করতেছে, যার ফলে এই এফ সাইন থিটা পরস্পরকে নালিফাই করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। তাহলে একমাত্র বল থাকে এফ কস থিটা, এই এফ কস থিটা বলে এই নৌকাটা ডান দিক বরাবর আসলে এফ কস থিটা বলের কারণে সামনের দিকে আগায়। তো এইভাবেই নৌকাটা আসলে এফ কস থিটা বলের কারণে সামনের দিকে আগায়। 2 নাম্বার বা খ নাম্বার, সৃজনশীল খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্টে কি এফ বলকে দুটো পাংশে ভাঙছো, এই এফ কে দুটো পাংশে ভাঙা হয়েছে, এফ কস আর এফ সাইন, এই এফ সাইনকে নালিফাই করার জন্য, এই এফ সাইনকে ক্যান্সেল করার জন্য অপর মাঝি তার বিপরীত দিকে বৈঠা দিয়ে সমমানের বল প্রয়োগ করে, যার ফলে এটা ক্যান্সেল হয়ে যায়, এই এফ সাইন ক্যান্সেল, একমাত্র বল এফ কস, যার কারণে নৌকা সামনের দিকে আগায়। বলো এটার অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা বুঝছো কিনা?
এক্স্যাক্টলি, তাহলে এটা আমরা বুঝে গেলাম। তো এইটুকু আমরা একদম 100% বুঝলাম, এইটুকু। তাহলে খেয়াল করবে, এবার এটা একটু ব্যাখ্যা করবো, এটা একটু এই জায়গায় ব্যাখ্যা করবো, এটা একটু এই জায়গায় আমরা ব্যাখ্যা করব। তো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটু এই জায়গায় আবার রাখি, এইটা হচ্ছে আমাদের দুইটা পার। এবার আমরা ম্যাথ করব, ম্যাথ আমরা তো থিওরি বুঝলাম, ম্যাথ আমরা করব, ম্যাথ। এটা কোশ্চেনে নাই, এমনি বললাম, কোশ্চেনে নাই, এমনি বুঝালাম। তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমাদের নৌকাটা, এই আমাদের নৌকাটা, ঠিক আছে? নৌকার ওজন কি কাজ করবে? ভালো একটা প্রশ্ন। ওজন কাজ করে পানি বরাবর নিচের দিকে, ওজনের কোনো উপাংশ আমাদের এখানে কাজ করবে না, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। থ্যাংক ইউ ইফতা। ওকে, তাহলে এবার খেয়াল করবে, এবার হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে তোমার নৌকাটা আছে, এই যে নৌকা। তাহলে এই নৌকাটা হচ্ছে আমরা সাইড দিয়ে দেখতেছি, সাইড ভিউ, এটা সাইড দিয়ে দেখতেছি। এই নৌকাটার এই প্রান্তে দড়ি দিয়ে হচ্ছে বাঁধা আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ি দিয়ে। পারে একজন মাঝি আছে, এই মনে করো মাঝি, এই যে মাঝি, এই মাঝি কি করবে? দড়ি ধরে টানবে, এইভাবে টানবে। তো ধরলাম এফ কত বলে টানতেছে বলা আছে, দেখো এই নৌকাকে দেখো বলা আছে, নৌকাকে হচ্ছে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে টানতেছে। তাহলে কত বলে টানতেছে? এই এফ বলটা দেওয়া আছে, এফ বলটা তো বলা আছে 100 নিউটন বলে। তাহলে এফ হচ্ছে আমাদের 100 নিউটন আনুভূমিকের সাথে, মানে এক্স অক্ষের সাথে, এই যে এক্স অক্ষ মানে আনুভূমিক, তো আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে টানতেছে? 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে টানতেছে। এইটুকু তো বুঝলাম, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে টানতেছে। তাহলে এবার খেয়াল করবা, এই এফ এর দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা কত হবে? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় কস, তাহলে এই বরাবর হবে হচ্ছে এফ কস 30 ডিগ্রি। আর বাদ বাকি উলম্ব যে উপাংশ ওয়াই অক্ষ বরাবর, এই উপাংশটা হবে এফ সাইন 30 ডিগ্রি। এই উপাংশটা দেখো, এফ এর দুটো উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এফ কস থিটা, এফ এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল 30, তাই এফ কস থিটা। আর বাদ বাকি উপাংশটা হবে এফ সাইন থিটা। কিন্তু কথা হচ্ছে ওই এফ সাইন থিটাকে ক্যান্সেল করবে কি? এই পাশে একজন মাঝি থাকবে, ওই মাঝি ওই এফ সাইনের উল্টো দিকে বৈঠা দিয়ে বল প্রয়োগ করে ওই এফ সাইন থিটাকে সে ক্যান্সেল করে ফেলবে। ওটা আমাদের এখানে আঁকা লাগবে না, তাহলে এফ সাইন থিটা এখানে আমাদের আঁকা লাগবে না, কারণ এফ সাইন থিটাটা অপর মাঝি ক্যান্সেল করে ফেলবে। এটা বুঝতে হবে ভাই, বুঝতে হবে, অপর মাঝি ক্যান্সেল করে ফেলবে। তাহলে এবার খেয়াল করবে, তাহলে এফ কস থিটার কারণে সে এই নৌকাটার সামনের দিকে আগাবে। তাহলে এই নৌকাটার সামনের দিকে আগাবে কেন? এফ কস থিটা এই বলের কারণে। এফ কস 30 কোন অক্ষ বরাবর কাজ করতেছে? এফ কস থিটা এক্স অক্ষ বরাবর উপাংশ, যাকে আমরা এফ এক্স বলতে পারি। এফ এক্স মানে এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এফ কস থিটা। তাহলে এবার খেয়াল করবা, এই নৌকাটা ডান দিক বরাবর মুভ করবে, এই নৌকাটা। তাহলে খেয়াল করবা, এই নৌকাটা ডান দিক বরাবর মুভ করবে কোন বলের কারণে? এফ এক্স বলের কারণে। এফ এক্স মানে এফ কস থিটা। এফ এক্স বলের কারণে এই নৌকাটা ডান দিক বরাবর মুভ করবে। বল আর ত্বরণ হচ্ছে ভাই। তো আমরা দেখো এই এফ এক্স এর মানটা বের করবো, প্রথম উত্তর শেষ। নৌকার উপর প্রযুক্ত আনুভূমিক বল কত? এফ এক্স আনুভূমিক বল। তো এক নাম্বারটা শেষ, তো এফ এক্স মানে আনুভূমিক বল। এফ এক্স ইকুয়াল টু কত? এফ কস 30 ডিগ্রি। এফ এক্স ইকুয়াল টু এফ কস 30 ডিগ্রি। এফ এক্স মানে আনুভূমিক বল, এই এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ এফ কস 30 ডিগ্রি, যাকে আমরা এফ এক্স বলতেছি, আনুভূমিক বল। তো এখান থেকে আমরা এফ এক্স এর ভ্যালু বের করতে পারবো। এফ হচ্ছে আমার 100 কস 30 ডিগ্রি। মানটা একটু বলো কত আসে? এফ এক্স এর ভ্যালু বা আনুভূমিক ভাবে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে, কত আসে? ছিয়াশি 86.6 নিউটন। তাহলে এটা আসবে হচ্ছে 86.6 নিউটন। এফ এক্স এক্স অক্ষ বরাবর বল। আচ্ছা, তাহলে এই নৌকার উপর এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ হচ্ছে এফ এক্স। এই নৌকার ভর আমি ধরলাম এম, এই নৌকার ভর। তাহলে এক্স অক্ষ বরাবর বল কি আমার? এফ এক্স। তাহলে বল আর ত্বরণ হচ্ছে ভাই। বল আর ত্বরণ কি বলতো? ভাই। তাহলে এক্স অক্ষ বরাবর বল আছে মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর অবশ্যই কি আছে বলতো? ত্বরণ আছে। এক্স অক্ষ বরাবর অবশ্যই কি আছে? ত্বরণ আছে। এক্স অক্ষ বরাবর বল আছে বলে এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে। এবার আমরা 2 নাম্বার ম্যাথটা করবো। 2 নাম্বার ম্যাথ খেয়াল করবা, এইটুকু তো বুঝছো, এক্স অক্ষ বরাবর বল আছে মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে। তাহলে এবার দেখবা, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু কি বলতো? এফ ইকুয়াল টু এম এ। তো এক্স অক্ষ বরাবর বল আছে মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, কমন সেন্স। তাহলে এখান থেকে আমরা এক্সটা বের করতে পারবো। এক্স মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করতে পারবো। এফ এক্স ভাগ কি বলতো? এম। তাহলে এখান থেকে আমরা এক্সটা বের করতে পারবো। এফ এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর বলেই যে বের করছো, 86.6 ডিভাইড বাই এম মানে কি? ভর কত বলতো? 150 কেজি। তাহলে ভর হচ্ছে 150 কেজি।
তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ত্বরণটা বের করতে পারবো না কমন সেন্স থেকে? দেখো তো কত আসে। কি ভাই ভাই বলতেছো কেন? খন্দকার নিকেটা আশরাফ। হ্যাঁ, তাহলে এখন দেখো তো এই মানটা কত আসে। এই মানটা তাহলে আমরা একটু বের করি, খেয়াল করবা। 100 cos 30 ডিগ্রি ডিভাইড বাই 150 কত আসে মানটা? 0.577 এক্স্যাক্টলি। তাহলে এবার হচ্ছে 0.577 এক্স্যাক্টলি। তাহলে 0.577, থ্যাংক ইউ সো মাচ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ বের করলাম, এক্স অক্ষ বরাবর ত্বরণটা বের করে ফেললাম। তাহলে এবার খেয়াল করবো আমার 2 নম্বর অঙ্কে কি বলছে, যে নৌকাটি 2 মিনিটে পার বরাবর মানে এক্স অক্ষ পার বরাবর কতটুকু দূরত্ব যায় এটা আমার বের করতে বলছে 2 মিনিটে। ধরলাম নৌকাটা এখান থেকে, স্থির নৌকা মানে আদিবেগ 0, ইউ ইকুয়াল টু 0, আদিবেগ 0। তাহলে এখান থেকে নৌকাটা এক্স অক্ষ বরাবর মনে করো এই অবধি যায়। খেয়াল করবা 2 মিনিটে, 2 মিনিট মানে 120 সেকেন্ড। 2 মিনিটে নৌকাটা আমি ধরলাম এখান থেকে এইটুকু যায়, এখান থেকে এইটুকু যায়। 2 মিনিটে এই নৌকাটা এখান থেকে এইটুকু যায়, ধরলাম সেটা হচ্ছে এস। তো 2 মিনিটে নৌকাটা এখান থেকে এইটুকু যায় 2 মিনিটে। টি ইকুয়াল টু 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে কতটুকু যায় এটা আমরা বের করছি, এই যে এস, এটা আমাদের বের করতে বলছে। তো আমি জানি এস ইকুয়াল টু, আচ্ছা এস কোন অক্ষ বরাবর সরণ? এক্স অক্ষ বরাবর সরণ। এস এক্স লিখলে সমস্যা হবে? সমস্যা হবে না। এক্স অক্ষ বরাবর সরণ কি লিখলাম আমরা? এস এক্স লিখলাম। আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস কি বলতো? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ তো 0, কারণ আদিবেগ 0 বলছি, স্থির নৌকা। তাহলে ইউ 0, তাহলে এই টার্মটা 0 বাদ। তাহলে এখানে থাকলো এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু কি থাকলো? এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এই সরণটা নৌকাটা পার বরাবর সরণ হয়েছে, মানে এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে। তো যেহেতু তার এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে, তাহলে স্বর্ণের নিচে এক্স দিলাম, এক্স অক্ষ বরাবর সরণ। এই এক্স অক্ষ বরাবর স্বর্ণের জন্য এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করছে, মানে সে আসলে এক্স ত্বরণে এস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এক্স ত্বরণে এস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তো ওইটাই আমরা বের করব। এস এক্স আমরা বের করব হাফ, তো 0.5 ইন্টু এ এক্স কত? এই যে এই টার্মটা 0.577। আমরা ওই যে 1 যোগ 2 3 ওই অঙ্ক করাচ্ছি না আমরা কিন্তু, বুঝছো? 1 যোগ 2 3 ওই অঙ্ক করার কোনো লাভ নাই। এক্স হচ্ছে এইটা, এটা ইন্টু টি স্কোয়ার। টি মানে কত? 120 সেকেন্ড। 120 এর স্কোয়ার। ওকে, ওই এরকম 2 যোগ 3 সমান 5 এগুলো অঙ্ক করে কোনো লাভ নাই। এগুলাই শিখতে হবে, যেগুলো আমি শিখাচ্ছি শিখতে হবে। না বুঝতে পারলে মেধার উন্নতি করতে হবে, নিজে নিজে চর্চা করে করে মেধার বিকশিত করতে হবে, যেন এই ম্যাথগুলো তুমি বুঝতে পারো। তোমার টার্গেট তো নর্মাল জিপিএ মানে 3.75 পাওয়া না, তোমার উদ্দেশ্য তো জিপিএ 2.5 পাওয়া না, তোমার উদ্দেশ্য জিপিএ 3.001 পাওয়া না, তোমার উদ্দেশ্য গোল্ডেন এ প্লাস পাওয়া, তোমার উদ্দেশ্য ভালো একটা জায়গায় তুমি চান্স পাওয়া। তো ওই জায়গায় চান্স পেতে গেলে মেধার ওই রকম চর্চা করতে হবে, মেধাকে ওই লেভেলের চর্চা করে করে মেধাকে বিকশিত করতে হবে, যেন এই ম্যাথগুলো আমরা পড়লে তোমরা বুঝতে পারো, এবং এই ম্যাথগুলো তোমরা নিজেরা আরো বানায় আরো হচ্ছে ডিপলি তোমরা সলভ করতে পারো। বুঝে গেছে? মেধার বিকশিত করতে হবে। তো খেয়াল করো কত আসে, দেখো এস এক্স কত আসে, বলো এস এক্স কত আসে? এফ সাইন 30 কই? এফ সাইন 30 বাদ গেল কেন? ওই যে বলছিলাম এই পাশে একজন মাঝি আছে। এই দেখো এফ সাইন 30 বাদ গেল কেন? এখানে আসলে এফ সাইন 30 আছে, এই জায়গায় আসলে উপর দিকে এফ সাইন 30 আছে, বাট এই জায়গায় একজন মাঝি আছে। ও আবার কি করছে? এই বলটারে বাদ দেওয়ার জন্য এ আবার বিপরীত দিকে ওই সমমানের বল প্রয়োগ করছে। এখানে বলটা আছে, বাট এই মাঝি কি করছে? এখানে আরেকজন মাঝি আছে, এই মাঝি তার উল্টো দিকে বল প্রয়োগ করে ওই এফ সাইন 30 ক্যান্সেল আউট করে ফেলছে, নালিফাই করে ফেলছে। ঠিক আছে, এটা প্রশ্নে বলা নাই, বুঝে নিতে হবে, প্রশ্নে বলা নাই। ওকে, লাগবে এস ভি ইকুয়াল টি প্লাস ইউটি দিয়ে কেমনে করবো ভাইয়া? তো কত? হ্যাঁ, এমজি কাজ করবে ভিতরের দিকে, মানে হচ্ছে মেইনলি আমরা মানে উপর থেকে চিত্রটা দেখতেছি, চিত্রটা মেইনলি আমরা উপর থেকে দেখতেছি, বুঝছো ব্যাপারটা? চিত্রটা মেইনলি আমরা উপর থেকে দেখতেছি, মানে এই চিত্রটা আমরা মানে আকাশ হেলিকপ্টার দিয়ে দেখতেছি, হেলিকপ্টার দিয়ে। তখন তুমি তো ইমাজিন করে দেখো, হেলিকপ্টার দিয়ে যদি তুমি দেখো নৌকার এমজি কাজ করবে কিন্তু একদম এই যে মনে করো যে পানি বরাবর নিচের দিকে, মানে এই বোট ফুটা করে ভিতরের দিকে। খেয়াল করে দেখো, উপর দিয়ে হেলিকপ্টারের উপর দিয়ে আমরা দেখতেছি এই চিত্রটা, আমরা হেলিকপ্টারের উপর দিয়ে দেখতেছি। হেলিকপ্টারের উপর দিয়ে দেখলাম যে নৌকা এই জায়গায় আছে, তার ভর কিন্তু পানি বরাবর নিচের দিকে কাজ করবে, যেহেতু হেলিকপ্টার এই বরাবর। এখানে তোমার দেখো, ফিল করে দেখো, ইমাজিন করে দেখো, মাঝি না থাকলে তো অঙ্ক করা সম্ভব না। এক্স্যাক্টলি, ড্রোন ভিউ। তাহলে কত আসছে?
কত কত মিটার আসতেছে 4154.4 মিটার। থ্যাংক ইউ। তাহলে 4154.4 মিটার, এই যে আমরা এস এক্স পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের আসল অঙ্ক। 3 নম্বর অঙ্কটা এইটা হচ্ছে আমাদের আসল অঙ্ক। তো এবার আমাদের কি বলছে, মন দিয়ে দেখবা, এগুলো মুছে ফেললাম, এগুলো মুছে ফেললাম। 3 নম্বর অঙ্ক হচ্ছে আমার আসল অঙ্ক। 3 নম্বর অঙ্ক হচ্ছে আমার আসল অঙ্ক। 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমার আসল অঙ্ক, খেয়াল করবা মন দিয়ে। 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অঙ্ক। তো আমাদের বলছে, খুব মন দিয়ে দেখবা, আমাদের বলছে আমরা 3 নম্বর অঙ্কে আমরা এই 120 সেকেন্ডে এস এক্স এর অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করতে চাই। কি ছিল 4154.4 না 4154.4 এর এমন পাইছিলাম আমরা এস এর ভ্যালু। তো খেয়াল করবা, আমাদের বলছে যে আমরা 120 সেকেন্ডে এস এক্স এর অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করতে চাই। তাহলে আমার একটু বলো তো, আগে 120 সেকেন্ডে এতখানি দূরত্ব আমরা অতিক্রম করতাম আগে, এখন আমরা এর অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করবো। মানে মনে করো এখন আমরা যাব কোনখান থেকে কোন পর্যন্ত, মনে করো এখান থেকে যাব একদম অর্ধেক পরিমাণ, এইটুকু পরিমাণ যাব, এইটুকু মনে করো অর্ধেক, এইটুকু পরিমাণ যাব। আগে আমরা পুরোটা অতিক্রম করতাম, এস এক্স ছিল পুরাটা, এখন আমরা অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করব, এই জায়গা থেকে এইটুকু। তো আগে আমরা পুরোটা অতিক্রম করতাম, তখন যে ত্বরণ ছিল 120 সেকেন্ডে, 120 সেকেন্ড আগে পুরোটা অতিক্রম করতাম, এখন আমরা 120 সেকেন্ডে এইটুকু অতিক্রম করব। তাহলে কি আমাকে আর একটু স্লোলি যেতে হবে না? পূর্বের তুলনায় কি স্লোলি যেতে হবে না? বুঝছো? তাহলে আগে যেই ত্বরণ নিয়ে যেতাম সেই ত্বরণ নিয়ে কি এখন গেলে হবে? মানে আগে এক্স অক্ষ বরাবর যে ত্বরণ নিয়ে মুভ করতাম, এখন কি সেম ত্বরণ নিয়ে মুভ করলে হবে? তোমরা বলো তো, একটু কমন সেন্স থেকে বলো তো। মানে আগে এটাই লাস্ট ম্যাথ, হ্যাঁ, এরপরে আর ম্যাথ করাচ্ছি না। আগে 120 সেকেন্ডে এতখানি দূরত্ব অতিক্রম করতাম, তখন যে অ্যাক্সেলারেশন নিতাম, এখন আমরা এই সেম টাইমে আমরা এর অর্ধেক দূরত্ব অতিক্রম করবো। আগের থেকে কি স্লোলি যেতে হবে না? স্লোলি একটু স্লোলি যেতে হবে না? একটু স্লোলি। তাহলে এখন কি এক্স ত্বরণে গেলে হবে? উত্তর হচ্ছে না। তো আমি ধরলাম এখান থেকে অর্ধেক পরিমাণ যে দূরত্ব, এখান থেকে এইটুকু হচ্ছে অর্ধেক দূরত্ব, এই অর্ধেক পরিমাণ দূরত্বকে আমরা এস প্রাইম ধরলাম, এস প্রাইম। এইটুকু দূরত্ব এস প্রাইম দূরত্ব টি সময় অতিক্রান্ত করতে হবে। এস প্রাইম, এই এস প্রাইমটা কত? পূর্বের অর্ধেক। তো বের করে ফেলো এস প্রাইমটা। এস প্রাইম হচ্ছে পূর্বের অর্ধেক। পূর্বে কত ছিল? পূর্বে 4154.4 ডিভাইড বাই 2। উত্তর যাই আসো, আগে দেখো অঙ্কটা বুঝো কিনা, উত্তর যাই আসো। তাহলে এস এর ভ্যালু কত আসবে? এস এর ভ্যালু কত আসবে? এস এর ভ্যালু কত আসবে বলো তো, একটু ভাগ করলে কত আসে? হ্যাঁ, এটাই লাস্ট ম্যাথ 4154.4, এটাই লাস্ট ম্যাথ। ওকে, ডিভাইড বাই 2 কত আসবে? 2077.2 এত মিটার। তাহলে এতটুকু মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, এতটুকু মিটার মানে এস প্রাইম। তো আমরা এস প্রাইম, আগে আমরা এক্স ত্বরণে এই নৌকাটা মুভ করতেছিল, এখন কি এক্স ত্বরণে মুভ করলে হবে না? এখন কিন্তু এক্স ত্বরণে মুভ করলে হবে না, ত্বরণটাকে চেঞ্জ করতে হবে। তো এস প্রাইম দূরত্ব অতিক্রম করার জন্য, টি সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করার জন্য যতটুকু ত্বরণ আমার লাগবে তাকে আমি ধরলাম এক্স প্রাইম, তো আমার কিন্তু এখন এক্স ত্বরণে গেলে চলবে না, নতুন ত্বরণ স্লোলি যেতে হবে, এক্স প্রাইম ত্বরণে যেতে হবে। তো আমরা জানি এস ইকুয়াল টু ইউ তো জিরো, ইউটি তো জিরো, ইউটি কিন্তু জিরো, ইউ তো জিরো, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো আমরা এস প্রাইম দূরত্ব অতিক্রম করব টি সময় এস প্রাইম দূরত্ব অতিক্রম করব স্লোলি, মানে হচ্ছে আমার ত্বরণটাকে চেঞ্জ করতে হবে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এক্স প্রাইম ত্বরণে যাব, এখানে আমরা এক্স প্রাইম লিখলাম, এক্স প্রাইম। তাহলে আমরা হচ্ছে এক্স প্রাইম ত্বরণে এস প্রাইম দূরত্ব অতিক্রম করব টি সময়। এটাই আমাদের প্রশ্নে বলতেছে। দেখো একই সময় পূর্বের অর্ধেক দূরত্ব, একই সময় মানে টি সময়, পূর্বের অর্ধেক দূরত্ব মানে এস প্রাইম দূরত্ব অতিক্রম করতে আমার এক্স প্রাইম লাগবে। আমি এখন এক্স প্রাইমটা বের করতে পারবো। তাহলে এস প্রাইম কত? 20772 ইজ ইকুয়াল টু, ইউ তো জিরো, ইউটি তো জিরো, হাফ মানে 0.5 ইন্টু এক্স প্রাইম, এই যে এক্স প্রাইম ইন্টু টি স্কোয়ার। তো আমাকে একটু এক্স প্রাইম বা নতুন ত্বরণ স্লোলি যতটুকু ত্বরণে যেতে হবে ওই ত্বরণটা আমাকে বের করে বলতো কত আসবে? নতুন ত্বরণ কত? 0.2। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, অনেক ট্যালেন্টেড তোমরা।
তাহলে 0.0.2885 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক ট্যালেন্টেড তোমরা। তাহলে এক্স প্রাইম আমরা বের করলাম, এক্স প্রাইম, ভেরি গুড। এক্স প্রাইম আমরা বের করে ফেললাম। এক্স প্রাইম মানে নতুন ত্বরণ। আচ্ছা আমরা বলো তো, বল আর ত্বরণ ভাই ভাই না? বল আর ত্বরণ ভাই ভাই না? ভাই ভাই তো নাকি? বল আর ত্বরণ ভাই ভাই তো। তাহলে এক্স এর জন্য আমরা এফ এক্স মানে এফ এক্স এর জন্য এক্স পাচ্ছিলাম। তাহলে আমারে বলো তো, এক্স প্রাইমের জন্য কি আমরা এফ এক্স পাবো না এফ এক্স প্রাইম পাবো? বলো, তোমরাই বলো। এক্স প্রাইমের জন্য আমি কি নতুন এক্স অক্ষ বরাবর বল পাবো না? তাহলে আমার নতুন এক্স অক্ষ বরাবর বল লাগবে। তাহলে আমার কিন্তু এখন বর্তমানে এফ কস 30 প্রয়োগ করলে হবে না। এখন এফ কস 30 প্রয়োগ করলে হবে না, আমার নতুন এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করা লাগবে, এফ এক্স প্রাইম প্রয়োগ করা লাগবে। আর নতুন এক্স অক্ষ বরাবর বলের জন্য আমার এখন আর এফ প্রয়োগ করলে হবে না, কারণ এফ এর জন্য আমি এফ এক্স পাইছিলাম। এফ এক্স প্রাইমের জন্য আমি নতুন এফ পরিমাণটা বল পাবো, এফ প্রাইম পাবো। এই এফ প্রাইমের ভ্যালুটা আমার বের করতে হবে। দেখো তো বুঝো কিনা এই লাইনটা আমি কি বললাম? দেখো তো এই লাইন বুঝো কিনা? আমি আবার বলবো, সমস্যা নেই। দেখো তো এই লাইন বুঝো কিনা? দ্রুত দেখো, দ্রুত দ্রুত দেখো, টাইম নেই, দ্রুত দেখো, দ্রুত দেখো, দ্রুত দেখো, দ্রুত দেখবা। কি বললাম? আগে 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 মন দিয়ে দেখবা। আগে এক্স ত্বরণের জন্য এফ এক্স বল পাচ্ছিলাম। এফ এক্স বলের জন্য মূল বলটা কত ছিল? এফ ছিল। মূল বল কত ছিল? এফ ছিল। তাহলে এখন এক্স প্রাইম ত্বরণের জন্য এফ এক্স প্রাইম পাবো, মূল বল পাবো কি আমার? এফ প্রাইম। ব্যাপারটা বুঝছো? আগে আগে 2 নম্বর অঙ্কে আগে এক্স পরিমাণ ত্বরণের জন্য এফ এক্স বল পাচ্ছিলাম, এফ এক্স বলের জন্য মূল বল পাচ্ছিলাম এফ। এখন এখন এক্স প্রাইম ত্বরণের জন্য পাবো এফ এক্স প্রাইম বল, এক্স অক্ষ বরাবর এফ এক্স প্রাইম বল পাবো। আর এই এফ এক্স প্রাইমের জন্য নতুন মানে মূল বল পাবো এফ প্রাইম। এই মূল বলটা আমাদের বের করতে বলছে, কত বল টানতে হবে। মজা না অনেক? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অনেকেই বের করে ফেলছো। তাহলে আমার এখন এফ এক্স প্রাইম বের করতে হবে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে অতএব তাহলে এফ এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে? এক্স প্রাইম হবে। তাহলে এখান থেকে আমরা এফ এক্স প্রাইমটা বের করতে পারবো। এই দেখো এফ এক্স প্রাইমটা বের করতে পারবো। এম মানে কি? এম মানে হচ্ছে আমার ভর 150 কেজি। অনেকে বের করে ফেলছে উত্তর। ইন্টু এক্স প্রাইম কত? এক্স প্রাইম এই যে বের করছি, এক্স প্রাইম 0.2885 এটা। তো আমাকে এফ এক্স প্রাইমের ভ্যালুটা একটু বের করে বলো তো কত আসবে? এফ এক্স প্রাইম মানে এক্স অক্ষ বরাবর নতুন বল। তাও বলো, এটুকু বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, নতুন বলের অ্যাঙ্গেলটা একই থাকবে, কারণ কোশ্চেনে অ্যাঙ্গেল চেঞ্জ করতে বলে নাই। ভালো একটা প্রশ্ন করছো। আগেও আগেও এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি ছিল, বর্তমানেও সেম থাকবে, অ্যাঙ্গেল সেম থাকবে। কেন সেম থাকবে জানো? কারণ কোশ্চেনে চেঞ্জ করতে বলে নাই, বলে নাই ভাইয়া। কোশ্চেনে চেঞ্জ অ্যাঙ্গেল বলে নাই, কোশ্চেনে চেঞ্জ অ্যাঙ্গেল বলে নাই। তো কোশ্চেন যদি অ্যাঙ্গেল সম্পর্কে আইডিয়া দেয় নাই, তাই আমরা অ্যাঙ্গেলটাকে সেম ধরবো, কারণ আইডিয়া তো দেয় নাই। কেমনে বের করবো বলো? আইডিয়া তো দেয় নাই। এফ এক্স প্রাইম কত আসবে? 43.275। তাহলে 43.275, তাহলে 43.275 নিউটন। তাহলে এফ এক্স প্রাইম বের করলাম। এই যে এফ এক্স প্রাইম, তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমার এফ নতুন বল। নতুন বল হচ্ছে এফ প্রাইম। এর মধ্যে এক্স অক্ষ বরাবর এফ এক্স প্রাইম বের করছি। এই যে আমরা এফ এক্স প্রাইম বের করছি, এফ প্রাইমের এক্স অক্ষ বরাবর উপাংশ। খেয়াল করবা, হয়ে গেছে, শেষ। এই অ্যাঙ্গেলটা আগেও ছিল 30, বর্তমানে আমরা 30ই ব্যবহার করব, কারণ আমাদের কোনো চেঞ্জ করতে বলে নাই। এফ প্রাইমের এক্স অক্ষ বরাবর উপাংশকে কি বলা হয়? দেখো এফ প্রাইমের এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে যেদিকে অ্যাঙ্গেল যেদিকে হয় কস। তাহলে এফ প্রাইমের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এফ প্রাইম কস 30 ডিগ্রি। এটা আমার নতুন এফ এক্স প্রাইম। এফ প্রাইমের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এফ প্রাইম কস 30 ডিগ্রি। এফ প্রাইমের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল থিটা, তাহলে এফ প্রাইমের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এফ প্রাইম কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখতেই পারতেছো, তাহলে অতএব এফ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এফ প্রাইম কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে আমি জানি, তুমি অবশ্যই বুঝতে পারবা, এফ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্রাইম ভাগ কস 30, সব মান টান জানো, ইজিলি এফ প্রাইম বের করতে পারবা। তাহলে অতএব এখান থেকে হচ্ছে এফ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স প্রাইম কত? 43.275 ভাগ কস 30 ডিগ্রি, যা আসবে তত নিউটন। এফ প্রাইম মানে নতুন বল, এফ প্রাইম মানে নতুন মাঝি। এই মাঝিটা নতুন কতটুকু বল প্রয়োগ করবে? এই বল হচ্ছে আমার এফ প্রাইম। এই মাঝিটা
যদি এই এফ প্রাইম বল প্রয়োগ করে তখন আমরা এই এফ প্রাইমের জন্য এক্স অক্ষ বরাবর উপাংশ এফ এক্স প্রাইম পাবো, আর এই বলের জন্য বল আর ত্বরণ ভাই ভাই বলে এফ এক্স প্রাইমের জন্য নতুন ত্বরণ এ এক্স প্রাইম পাবো। আর এই নতুন ত্বরণ এই এক্স প্রাইমের টি সময় মানে 120 সেকেন্ড সময়ে টি সময় সে এস প্রাইম দূরত্ব অতিক্রম করবে, মানে অর্ধেক দূরত্ব অতিক্রম করবে আগের তুলনায়। বলো বুঝতে পারছি কিনা, বলো বুঝতে পারছি কিনা, না বুঝতে পারলে একবার দেখে নিবা, বুঝতে পারবা। এক্স্যাক্টলি 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 যা আসবে তাই এফ প্রাইম, যা আসবে তাই। টান বলটা কি, টান বলটা অ্যাকচুয়াল টান বল তো এফ প্রাইম, মানে মাঝিটা তো এফ প্রাইম বল প্রয়োগ করতেছে, এর উপাংশ হচ্ছে এফ এক্স প্রাইম, উপাংশ মানে একটা অংশ। মাঝিটা তো অ্যাকচুয়ালি এফ প্রাইম বল প্রয়োগ করতেছে, এফ প্রাইমটা হবে উত্তর, এই এফ প্রাইমটা হবে উত্তর। লাস্টের আরেকবার বলবো, লাস্টে কি বলছি, লাস্ট আমি কি বলতেছি খেয়াল করো, কি বলতেছি, আগে 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 সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করতো, ত্বরণ ছিল এ এক্স, আগে সে এস এস পরিমাণ দূরত্ব এস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতো, ত্বরণ ছিল এক্স, এক্স ত্বরণের জন্য এক্স অক্ষ বরাবর বল ছিল এফ এক্স, ওই এক্স অক্ষ বরাবর উপাংশের জন্য মূল বল ছিল এফ। আর বর্তমানে আমরা অর্ধেক দূরত্ব অতিক্রম করতেছি এস প্রাইম, এস প্রাইমের জন্য ত্বরণ চেঞ্জ করতে হবে না, অর্ধেক দূরত্ব অতিক্রমের জন্য নতুন ত্বরণ এ এক্স প্রাইম। আর এই নতুন ত্বরণের জন্য নতুন এক্স অক্ষ বরাবর বল লাগবে, নতুন এক্স অক্ষ বরাবর বল এফ এক্স প্রাইম, আর নতুন এক্স অক্ষ বরাবর বলের জন্য নতুন মেইন বল হচ্ছে এফ প্রাইম, এই মেইন বলটা আমার বের করতে হবে। থ্যাংক ইউ মতুর রহমান, আজকে এটাই শেষ, এটাই লাস্ট, মানে লাস্ট ম্যাচ ছিল, এটাই লাস্ট ম্যাচ ছিল। আমরা যারা মানবিক শাখায় আসছি, আচ্ছা তাহলে ওই মানবিক শাখার যারা হচ্ছে অ্যাডমিন বা মডারেটর আমাদের 10 মিনিটসের, তার সাথে কথা বলো, তাহলে তো অবশ্যই ভালোভাবে তারা ফিডব্যাক দিতে পারবে। আমি সায়েন্সের টিচার, সায়েন্স সম্পর্কে বলতে পারবো। থ্যাংক ইউ মোসাদ। আচ্ছা আগে বলো ভালো করে বুঝতে পারলাম কিনা ক্লাসটা, আগে বলো ভালো করে বুঝতে পারলাম কিনা ক্লাসটা, একটু বলো দ্রুত, একটু দেখি সবাই ভালো করে বুঝতে পারলাম কিনা ক্লাসটা। অনেকে ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ, অনেকে ক্লাস করছো, একটু বলো সবাই, একটু মন থেকে বলো ভালো করে বুঝতে পারলাম কিনা, না বুঝতে পারলে একটু দেখে নিবা, অবশ্যই তুমি বুঝতে পারবা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়, স্টিল এতজন অনলাইনে, আসলেই মানে অন লাইভে, এটা আসলে বিশাল ব্যাপার। তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। আসলে অনলাইনে এতক্ষণ ধরে তুমি মোবাইলের ক্যামেরার সামনে তুমি ধৈর্য ধরে আসো, তোমাকে ক্রেডিট দিতেই হবে, তোমাকে এটার জন্য ক্রেডিট দিতেই হবে। না আমাদের চেয়েও, আমরা যে কষ্ট করে পড়াচ্ছি এর চেয়েও তোমার ক্রেডিটটা বেশি, কারণ তুমি অনেক বেশি কষ্ট করে অনেক বেশি ক্লাস করতেছো, মানে পুরো ক্লাসে তো অনলাইনেই করতেছো। তো এত বেশি ইফোর্ট নিয়ে, মানে এত বেশি ব্রেইনে প্রেশার নিয়ে তুমি যে পড়তেছো, এটার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস, তোমাকে অনেক থ্যাঙ্কস। আর একটু স্লো গেলে ভালো হয়। আচ্ছা একটু বলি, আর একটু স্লো গেলে ভালো হয়, আসলে আমাদের সিলেবাস তো অনেক বড়, বুঝছো, মানে এর চেয়ে স্লো গেলে যে অনেক টাইম লাগবে না, বলো তুমি বলো। অলিউর রহমান বিপুল, আমি জানি যে আর একটু স্লো গেলে ভালো হয়, আমি জানি, কিন্তু ওই যে বললাম না যে আমাদের সিলেবাস তো অনেক বড়, অনেক টাইম লেগে যাবে না, বুঝতে পারছো। তাও তো আমি যথেষ্ট বারে বারে বলে একটা টপিকস বারে বারে বুঝাচ্ছি, দেখতেছো না। থ্যাংক ইউ মাহাদি মোহাম্মদ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমাদের ইংলিশ ক্লাস আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে মঙ্গলবার রাত 8টায়, ভুলবা না কিন্তু, রাত 8টায় কিন্তু, 7:30 না, রাত 8টায়। আমরা রবি মঙ্গল রাত 8টায় ক্লাস নিব, রুটিনে কিন্তু লেখা থাকবে 7:30, কিন্তু তোমরা কেউ কনফিউজ হবে না, রাত 8টায় দেখা হবে। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ।